তো আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 13তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 13তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির তদন্ত, জিআর মামলার ক্ষেত্রে কিভাবে তদন্ত করে বা তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হয় কি হয় না, বা তদন্তের ক্ষেত্রে একজন তদন্তকারী কর্মকর্তা কি কি করতে পারে কি কি করতে পারে না, তদন্ত শেষে উনি তদন্ত প্রতিবেদন কিভাবে জমা দিবে, তদন্ত করাকালীন সময়ে জামিন দিতে পারে কি পারে না, এবং তদন্ত প্রতিবেদন কোথায় জমা দিবে, জমা দিলে ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন গ্রহণ করতে বাধ্য কি বাধ্য না, সবকিছুই আলোচনা করা হয়েছে ধারা 155 থেকে 176। দেখেন, তো ফৌজদারি মামলার তদন্ত, ইনভেস্টিগেশন ইন ক্রিমিনাল কেসেস, তদন্ত 4-1 শুধু তদন্তের সংজ্ঞা দিচ্ছে 4 ধারায়। আপনার উপধারা মনে না রাখলেও চলবে। তদন্ত, অনুসন্ধান এবং বিচারিক কার্যধারা, এটা আমরা পড়েছিলাম এইভাবে যে মামলায় সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি যে কর্মকাণ্ড পরিচালনা করে তাকেই বলে হচ্ছে তদন্ত বা ইনভেস্টিগেশন। অর্থাৎ স্বয়ং ম্যাজিস্ট্রেট বা আদালত কখনো তদন্ত করতে পারে না, তদন্ত করে পুলিশ অথবা ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন ব্যক্তি, এই ক্ষমতা দিয়েছে কে? ম্যাজিস্ট্রেট। আর অনুসন্ধান করেছিলাম যে বিচার কার্যক্রম ব্যতীত ম্যাজিস্ট্রেট বা আদালত যা যা করে সবকিছু হচ্ছে কি? অনুসন্ধান। অর্থাৎ আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেট করে অনুসন্ধান বা আদালত করে অনুসন্ধান, পুলিশ কখনো অনুসন্ধান করতে পারে না। কিন্তু পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943-এর বিধান অনুসারে পুলিশ অনুসন্ধান বা এনকোয়ারি করতে পারে, কিন্তু ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশের এনকোয়ারির ক্ষমতা নেই। আমরা একটু পড়া শুরু করে দেখেন যে তদন্ত অর্থ হলো, আন্ডারলাইন করবেন, সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে গোল দিবেন পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তার কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম। তদন্ত বলতে পুলিশ কর্তৃক আন্ডারলাইন করবেন ঘটনাস্থল পরিদর্শন, তারপরে অপরাধের সাথে সংশ্লিষ্ট আলামত জব্দকরণ, জব্দ তালিকা প্রস্তুতকরণ, ঘটনার সাথে পরিচিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ, তদন্ত প্রতিবেদন দাখিল ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ একটা মামলায় পুলিশের তদন্ত বলতে বোঝায় কার কার জবানবন্দি নিল, কি কি জিনিসপত্র জব্দ করলো, কোথায় গেল, কোথা থেকে কারে গ্রেফতার করলো, এই সব কিছুই তদন্তের অংশ। তো আমরা দেখেন তদন্ত সংশ্লিষ্ট ধারা ফৌজদারি কার্যবিধিতে কি আছে একটু পড়ি। ফৌজদারি কার্যবিধিতে পুলিশ কর্তৃক তদন্তের বিধান আলোচনা করা হয়েছে 155 থেকে 176 ধারায় ও 202 ধারায়। একটা জিনিস মনে রাখবেন যে থানায় যে মামলা হয় সেই ক্ষেত্রে তদন্তর বিধান আছে 155 থেকে 176, আর কোর্টে যে সিআর মামলা হয় সিআর মামলার তদন্ত হচ্ছে 202 ধারায়। কত ধারায়? 202 ধারায়। তাহলে থানায় যে মামলা হয় সেটা আছে কততে? 155 থেকে 176, কিন্তু কোর্টে যে মামলা হয় সেটা আছে কত ধারায়? 202 ধারায়। 202 ধারায়। আচ্ছা, একটু অপেক্ষা। তাহলে দেখেন আমরা গতদিন পড়ছিলাম, একটু মনে করাই দিই, এফআইআর দায়ের হয় 154 ধারায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, আর তদন্ত হয় 156 ধারায়। মনে আছে কিনা? আর থানায় যদি আমল অযোগ্য অপরাধের তথ্য দেয় তাহলে জিডি হয় 155 ধারায়, আর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করে 155-2। 155-2। তাহলে আমলযোগ্য অপরাধ থানায় যদি সংবাদ জানায় এফআইআর এর ক্ষেত্রে 154, তদন্ত করে 156, আর আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় যদি আপনার যাই করে না কেন 155 ধারা অনুসরণ করা হয়। আর কোর্টে আপনি আমলযোগ্য অপরাধ করেন, আমল অযোগ্য অপরাধের মামলা করেন, কোর্টে তদন্ত অনুসন্ধান কত ধারায়? 202 ধারায়। ধন্যবাদ। ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে 155-2 ধারায়
আমূল অযোগ্য, এটা বললেন আমূল অযোগ্য অপরাধের তদন্ত ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত, আন্ডারলাইন করবেন 156 এক ধারায় আমলযোগ্য অপরাধের তদন্ত, ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে 156 ধারায় আমলযোগ্য অপরাধের তদন্ত। ওই যে যখন আপনি কোর্টে মামলা করছেন তখন এফআইআর এর নির্দেশ দেয় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে 156 আর যখন আপনি থানায় এফআইআর করছেন পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করবে 156 আর যখন আপনি থানায় আমল অযোগ্য মামলা করছেন তখন ম্যাজিস্ট্রেটের অনুমতিতে তদন্ত করবে 155 এছাড়া দেখেন 157 ধারায় সন্দেহের ভিত্তিতে আমলযোগ্য অপরাধের তদন্ত এবং 202 ধারায় ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে পুলিশ কর্তৃক তদন্ত সম্পর্কে বিধান করা হয়েছে। তো এছাড়া 157 ধারায়ও আন্ডারলাইন করেন সন্দেহের ভিত্তিতে তদন্ত, এটা কি একটু বিস্তারিত পরে পড়বো, আপাতত মনে রাখেন যে সন্দেহের ভিত্তিতে তদন্ত করে কত ধারায়, 157 ধারায়। সুতরাং পুলিশ কতিপয় ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে তদন্ত করে এবং কতিপয় ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করতে পারে, অর্থাৎ কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ দরকার হয়, কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ দরকার হয় না তদন্তের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে তদন্ত করে আর কিছু ক্ষেত্রে তদন্ত করতে কি বলেন ম্যাজিস্ট্রেটের আদেশের দরকার নাই। সুতরাং পুলিশ কর্তৃক তদন্তর ক্ষমতাকে গোল দিবেন দুইটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। কি কি দেখেন, ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তদন্ত, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত নিজ উদ্যোগে তদন্ত। তাহলে কি কি, ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তদন্ত আর ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত। তাহলে আমরা প্রথমে চলে আসি যে ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে যে তদন্ত আছে এটা একটু দেখি। 155 ধারায় মামলাটা করছে থানায়, নন-জিআর মামলা, এটা কি অপরাধ, আমল অযোগ্য বা নন কগনিজেবল অফেন্সেস, কেসেস বা অফেন্সেস বলা যায়। 156 মামলাটা করছিল কোথায়, কোর্টে, কোর্ট নির্দেশ দিছে এফআইআর হিসেবে রেকর্ডের জন্য, অবশ্যই আমলযোগ্য অপরাধ হবে। 202 ধারায় মামলাটা করছে কোথায়, কোর্টে, আমলযোগ্য অপরাধও হতে পারে, আমল অযোগ্য অপরাধও হতে পারে। তাহলে এখান থেকে দেখেন প্রশ্ন আসবে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করে কখন, 156 অথবা 202 অথবা কি যখন নালিশি মামলাটা রেকর্ড হয়ে গেছে, জবানবন্দি নিয়ে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিছে 202, আর যখন জবানবন্দি মানে নিছে বাট জবানবন্দিটা অফিসিয়ালি রেকর্ড হয় নাই, সব শুনে মুইলে পাঠাই দিছে নিকটস্থ থানার ম্যাজিস্ট্রেটের কাছে, তখন হচ্ছে কত, 156 এখন 156 অবশ্যই সেটা হতে হবে আমলযোগ্য, আর 202 ধারায় এটা আমলযোগ্য হতে পারে, এটা কি আমল অযোগ্য হতে পারে। আবার 155 মানেই সর্বদা কি আমল অযোগ্য। যারা আগের ক্লাসগুলো করেন নাই বা আগের ক্লাসগুলো ভালোভাবে শুনেন নাই তাদের মাথায় শুধু ঘুরবে আমলযোগ্য আমল অযোগ্য, আর কিছু এই মুহূর্তে মাথায় আসবে না, বুঝতে পারছেন? বাট বুঝলে এই জিনিসগুলো মুখস্থের বিষয় না, এই জিনিসগুলো হলো বুঝার বিষয়। 155 মানেই ওই অপরাধটা হলো আমল অযোগ্য, 156 মানেই ওই অপরাধটা আমল যোগ্য, আর 202 ধারা মানে আমল যোগ্য হতে পারে, আমল অযোগ্য হতে পারে। তারপরে দেখেন পুলিশের নিজ উদ্যোগে তদন্ত, পুলিশের নিজ উদ্যোগে তদন্ত মানে হলো ম্যাজিস্ট্রেটের অনুমতি যখন দরকার নাই, 156 এক ধারায় এটা হলো যখন এফআইআর রেকর্ড হয়, 154 এফআইআর রেকর্ড হলে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত করে, 156 কত, 1। এছাড়া পুলিশ সন্দেহের ভিত্তিতে তদন্ত করে 157 ধারায় আমলযোগ্য অপরাধ, 157 ধারা মানেও কি অপরাধ, আমলযোগ্য অপরাধ, 156 এক মানেও কি অপরাধ, আমলযোগ্য অপরাধ। তাহলে দেখেন যে 156 এক ধারায় পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া গোল দিবেন আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে, অর্থাৎ পুলিশ 154 ধারার অধীন জিআর মামলার বা আমলযোগ্য মামলার তদন্ত ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই 156 অধীন শুরু করতে পারে। 190 ধারায় যে ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে
সেই ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্তের জন্য পুলিশকে 156(3) ধারায় নির্দেশ দিতে পারে। কত ধারায়? 156(3) ধারায়। এবং সেই নির্দেশ অনুযায়ী পুলিশ তদন্ত করতে পারে। 200 ধারায় নালিশি দরখাস্ত গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের জন্য 156(3) ধারায় পুলিশকে কি দিতে পারে? নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধটি কি করবে না? আমলে গ্রহণ করেন। 156(3) মানেই হলো কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু আমলে নিচ্ছে না। যারা পানি খাবেন খান, ওই যে পানির ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন 155(2) ধারা অনুযায়ী আমল অযোগ্য অপরাধের নন কগনিজেবল অফেন্সেস বিচার করার এখতিয়ার আছে। আন্ডারলাইন করবেন, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীত কোন পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য অপরাধের তদন্ত করবে। এটা আমরা আগেই পড়ছি যে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি থানায় আপনি অভিযোগ দায়ের করেন, 155(1) উনি জিডি এন্ট্রি করবে, তারপর সংবাদদাতাকে পাঠাই দিবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ওনারা যদি অনুমতি দেয় তাহলে পুলিশ তদন্ত করবে, না হলে করবে না। অর্থাৎ আমলযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ দিতে পারে এমন উক্ত অপরাধটির বিচার করার এখতিয়ার সম্পন্ন বা মামলাটি বিচারের জন্য পাঠাতে পারে এমন এখতিয়ার সম্পন্ন, আন্ডারলাইন করবেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকায় হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এছাড়া দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বলেন তো মহানগর এলাকায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে কিনা? মহানগর এলাকায় কিন্তু দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। তারপরে দেখেন যে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও গোল দিবেন 157 ধারা অনুযায়ী সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে। উনি পুলিশের কাছে ধরেন কেউ ফোন দিয়ে বললো যে অমুক জায়গায় অপরাধ ঘটছে, বা পুলিশের কাছে সন্দেহ হচ্ছে বা ঘটতে পারে, এরকম সন্দেহ হইলে পুলিশের কাছে কেউ এসে এফআইআর করে নাই, বাট উনি জাস্ট তথ্য পাইছে, তাহলে সন্দেহের ভিত্তিতে উনি তদন্ত করতে পারে। কত ধারায়? 157 ধারায়। ব্র্যাকেটে একটু লেখেন যে ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করে। অবশ্যই আপনি পুলিশ যখন 157 ধারা অনুসারে কোনো তদন্ত করবে, এটার রিপোর্ট অবশ্যই কাকে প্রদান করতে হবে? ম্যাজিস্ট্রেটকে, আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেটকে। সো ব্র্যাকেটে একটু লেখেন যে ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করে। অনুমতি ঠিক না, ম্যাজিস্ট্রেটকে জানাবে যে আমি এরকম একটা অপরাধের তথ্য পাইছি, সেটা তদন্ত করতে যাচ্ছি, এই বিষয়ে ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিবে। ফোন না, অফিসিয়ালি যাবে, ফোন করে দিবে না, রিপোর্ট প্রদান করবে, লিখিত আকারে রিপোর্ট দিবে। আচ্ছা, তাহলে 157 ধারা মনে রাখবে সন্দেহ, 57 সন্দেহ, 57 কি সন্দেহ। নালিশি দরখাস্ত গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজির হতে বাধ্য করার জন্য পরোয়ানা ইস্যু বা স্থগিত করে পোস্টপনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস 202 ধারায় তদন্ত করার নির্দেশ দিতে পারে। তো এখন একটা জিনিস একটু মনে রাখা দরকার, আমি যা যা পড়লাম খুব সংক্ষেপে বলে দিই। আপনি থানায় গেছেন আমল অযোগ্য অপরাধের তদন্ত মামলা করতে, জিডি এন্ট্রি করবে 155(1)-এ, আর কোর্টে পাঠাই দিবে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে 155(2)-এ। ওনারা নির্দেশ দিলে ওই মামলার তদন্ত পুলিশ করতে পারবে। কথা ক্লিয়ার? থানায় জানাইছেন আমলযোগ্য অপরাধের বিষয়, থানা এফআইআর রেকর্ড করবে 154 ধারায় এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই পুলিশ তদন্ত করবে 156(1). ঠিক আছে? কোর্টে গিয়ে মামলা করতেন, আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে এই বিষয়ে তদন্ত হওয়া দরকার, তদন্তের নির্দেশ দিবে 202 ধারায়। কত ধারায়? 202 ধারায়। কোর্টে গিয়ে মামলা করছেন, ম্যাজিস্ট্রেট জবানবন্দির সারাংশ রেকর্ড করে নাই, বাট শুনে ওনার কাছে মনে হয়েছে এই বিষয়ে এজাহার হওয়া দরকার, এফআইআর হওয়া দরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এজাহার রেকর্ডের নির্দেশ দিবে 156(3). 156(3) পুলিশ যে কোনো ভাবে অবগত হয়েছে যে অমুক জায়গায় আমলযোগ্য অপরাধ হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে, তখন সন্দেহের ভিত্তিতে তদন্ত করবে 157 ধারায়। অবশ্যই ম্যাজিস্ট্রেটে কি প্রদান করে? রিপোর্ট প্রদান করে। বুঝছেন? আচ্ছা।
তো এখন দেখেন, জেনে রাখা ভালো, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার বলতেন কোনো মূল সাক্ষ্য না। এটা শুধুমাত্র কোনো বিষয় অনুসমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। মূল সাক্ষ্য না বলতে বোঝানো হচ্ছে সাবস্ট্যান্টিভ এভিডেন্স না, এটা করবোরেটিভ এভিডেন্স, কোনো বিষয়ে অনুসমর্থন। এটা আমরা অনেকেই মুখস্থ করি, কিন্তু প্রকৃতপক্ষে মূল সাক্ষ্য কি জিনিস এটা আমরা বুঝি না। মূল সাক্ষ্য হচ্ছে এরকম বলা যায় যে যে সাক্ষ্যের উপর ভিত্তি করে অন্য কিছু না থাকলেও শুধুমাত্র ওই সাক্ষ্যের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায়। শুধুমাত্র এজাহারের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায় না। এজাহারের সাথে সাথে ওই সাক্ষীদের কি থাকতে হবে, সাক্ষ্য থাকতে হবে। এজাহারটা জাস্ট সাক্ষীদের সাক্ষ্যের সাথে এজাহারের কথার মিল আছে কিনা, এজাহারটা জাস্ট অনুসমর্থন প্রকৃতি। ধরেন আমরা যে সালাদ খাই, শসা টমেটো দিয়ে যে সালাদ খাই, তো এই সালাদ কি আপনি ভাতের পরিবর্তে ডেফিনেটলি আমরা খাই না। এই সালাদ কিসের সাথে খাই? অবশ্যই ভাতের সাথে খাই। এখন কেউ আর বলেন না যে স্যার আমরা ডায়েট করি সালাদ খাই, তো সেটা হচ্ছে ব্যতিক্রম। বাট নর্মালি হচ্ছে যে সালাদ খাই হচ্ছে যে কোনো বিরিয়ানি খান বা খিচুড়ি খান বা ভাত খান, ভাতের সাথে কি খান? সালাদ খান। তাহলে এজাহারটা হচ্ছে সালাদ, বুঝতে পারছেন? এজাহার মূল মানে এজাহার মূল সাক্ষ্য না, যেরকম সালাদ কি মূল খাবার না। আসল খাবার যাতে হজম হয় বা স্বাদ লাগে এই জন্য ব্যবহৃত হয় কি? সালাদ। তাহলে ঠিক একই ভাবে যে কোন মামলায় সাক্ষীরা যে সাক্ষ্য দেয় সেটার সাথে এজাহারের যে মিল আছে কিনা এই সব কিছু বিবেচনা করেই বিচারক মহোদয় রায় প্রদান। বুঝতে পারছেন? তাহলে এজাহার কি সাক্ষ্য না, মূল সাক্ষ্য না। এটা হচ্ছে কি প্রকৃতির? অনুসমর্থন প্রকৃতির। এটা আমরা সামনে গিয়ে আরো ভালো পড়বো, বিশেষ করে ভালো বুঝবো সাক্ষ্য আইনে। আপাতত মনে রাখেন এজাহার কি সাক্ষ্য না, মূল সাক্ষ্য না। কি হয়েছে, বানান করে পড়তেছেন কেন? দেখেন ফৌজদারি কার্যবিধিতে তদন্ত সংশ্লিষ্ট ধারা আছে 155(2), 156(1), 156(3), 157 আর কত 202 ধারা। আমি একটু জিজ্ঞাসা করব আপনাদের অনলাইন অফলাইনে যারা আছেন সবাই আমার প্রশ্নগুলো একটু দয়া করে শুনেন, সবাই অ্যালার্ট থাকেন, আমার যেন দুইবার প্রশ্ন কারো করা না লাগে। যারা জিজ্ঞাসা করলে যেন বলেন না যে স্যার আবার বলেন। এটা যে বলবেন সে আমার সামনে থাকলে জরিমানা দিবেন, আর অনলাইনে থাকলে বিকাশে টাকা পাঠাই দিবেন। আচ্ছা আরিফ সাহেব, আপনারা দিয়ে শুরু করি, মাইক্রোফোনটা নেন। বলেন স্যার, সংক্ষিপ্ত হবে। আরিফ সাহেব বলেন স্যার, যে কোন ধারায় ম্যাজিস্ট্রেট অনুমতি দেয়, আবার সেটা আমলযোগ্য অপরাধেরও হতে পারে আমল অযোগ্য অপরাধেরও হতে পারে, ম্যাজিস্ট্রেট তদন্তের অনুমতি দেয় কোন ধারায়? স্যার এটা তো 202 স্যার। কেন একটু ব্যাখ্যা দেন। স্যার 202 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে যখন আমরা নালিশি মামলা দাখিল করি, হ্যাঁ, তা ম্যাজিস্ট্রেটের কাছে সাধারণত নালিশির মামলা আমলযোগ্য আমল এবং অযোগ্য। আমল অযোগ্য দুটোই কিন্তু দাখিল করা যায়। জি। যেহেতু আমলযোগ্য এবং আমল অযোগ্য দুটোই দাখিল করা যায়, হ্যাঁ, সেহেতু এই দুটো মামলারই 202 ধারায় ম্যাজিস্ট্রেট অনুমতি দেয় ম্যাজিস্ট্রেট তদন্তের 202 দুই ধারায়। ধারায়। ধন্যবাদ, পারছেন, তানভীর দেন। আচ্ছা তানভীর সাহেব বলেন যে কখন আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার? আমল অযোগ্য অপরাধের তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার। কখন দরকার নাকি কোন ধারায়? আপনার যা মন চাই বলেন, কখন দরকার? 156(2) ধারায় আপনার হচ্ছে আবার বলেন, 156(2) পড়ছি আমরা, পড়ি নাই, আবার বলেন। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার কত ধারায়? 156 156 156(3) কেন বলতেছেন? আমল অযোগ্য বলছি, 155 আমল অযোগ্য।
আমল অযোগ্য কত ধারা বলেন? 155। কখন বলেন? মামলাটা কি কোর্টে করছে না থানায় করছে বলেন? আপনার হচ্ছে আমল অযোগ্য ধারায় অনুমতি কোর্টে কোর্টে করছে। কেউ কত কথা বলবেন না। এই আসমা খানম রে দেন, উনি ব্যাখ্যা দেন হয়েছে কিনা তানবীরের। না স্যার, হয় নাই। 155 মামলা কোথায় করে? স্যার, যদি আমূল অযোগ্যর জন্য থানায় যাওয়া হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে জিডি এন্ট্রি করে ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাই দেওয়া হয়। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে 155(2)-এ পুলিশ তদন্ত করতে পারে। ধন্যবাদ। ওই এখন অনলাইনে আমি একজনকে একটু জিজ্ঞাসা করি, অনলাইনে যে আছেন আমাদের আজাদ হোসেন, শুনতে পাচ্ছেন? সুজন। আজাদ সাহেব বলেন যে 156(3) ধারায় কি আছে, এটা একটু ব্যাখ্যা দেন। সিরাজুল হক সাহেব বলেন, সিরাজুল হক সাহেব। জি স্যার। 156(3)-এ কি আছে? স্যার আমরা আদালতে যখন একটা সিআর মামলা করি আমল যোগ্য অপরাধ, তো আমলযোগ্য অপরাধে যদি ওই আদালত ওটা আমলে না নিয়ে তার আদালত তখন এই তদন্তের জন্য একটু ভেরিফিকেশনের জন্য ওইটা আছে থানায় পাঠাতে পারে। সেটা 156(3) ধারায় থানায় পাঠাতে পারে, থানা তখন ওইটা এফআইআর হিসাবে ওই মামলাটা গ্রহণ করে তদন্ত করে। আচ্ছা, ওই মামলা কিন্তু আর সিআর মামলা থাকে না, থানায় পাঠাইলে জি ওটা স্যার। হয়ে যাবে কি সিআর থানায় মামলা। জিআর পাঠানো হয় মামলা, আমলে নেওয়ার জিআর আগে। মামলাটা থানা যাওয়ার পরে এটা সিআর মামলা হিসেবে আগে। গৃহীত হয়। জি, তো ধন্যবাদ। আমরা পড়াই ফিরি। দেখেন বি- বিগত স্যার আমার বছরের একটু প্রশ্ন। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, হৃদয় কিছু বলছিলেন নাকি? স্যার আমার আপনার কথা শুনি না। আচ্ছা, বিগত স্যার বছরের প্রশ্ন। আপনার কথা তো শুনি না, বলেন, প্রশ্ন করেন। স্যার আমার প্রশ্ন হলো 157 ধারা যখন তদন্ত করবে পুলিশ সন্দেহের ভিত্তিতে, তখন কি হ্যাঁ, আসামি গ্রেফতার করতে পারবে কিনা স্যার? আচ্ছা, গ্রেফতার যদি করতে সে তদন্ত করবে, যদি ওরকম গ্রিভিয়াস টাইপের হয় তাহলে গ্রেফতার করতে পারে। তো সেই ক্ষেত্রে আগে এফআইআর রেকর্ড হয়ে তারপর গ্রেফতার করবে। জি স্যার। জি স্যার। আপাতত 157 মনে রাখেন, 157 সামনে বিস্তারিত বলবো, আপাতত মনে রাখেন যে 157 মানে সন্দেহের ভিত্তিতে তদন্ত। কি অপরাধ? আমলযোগ্য অপরাধ। আর রিপোর্ট প্রদান করবে কারে? ম্যাজিস্ট্রেটকে। কথা ম্যাজিস্ট্রেট শেষ। আমলে বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, আসেন আসেন, এই যে ফাঁকা আছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারে? ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত মানে কত ধারায়? 156 স্যার। 56। 3 নং প্রশ্নটা একটু দেখি আমরা, যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারে? ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করে কত ধারায়? 156। 156 ধারায়। আচ্ছা, এখন দেখেন 4 নং প্রশ্নটা একটু দেখি, যে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য মামলার তদন্ত করতে পারে। সন্দেহের ভিত্তিতে তদন্ত মানেই কত? 157। 57।157 দিয়ে নিচে লেখেন যে অবশ্যই ম্যাজিস্ট্রেটকে জানিয়ে করবে আর কি। স্টার দিয়ে লেখেন অবশ্যই ম্যাজিস্ট্রেটকে কি করবে? জানিয়ে করবে। জানিয়ে করবে মানে হলো অবশ্যই ম্যাজিস্ট্রেটটা রিপোর্ট দিবে। আট নং প্রশ্নটা ভিভিআই, আমাদের সেলফ প্র্যাকটিসের যে 8 নং প্রশ্নটা, এটা আসার মতো প্রশ্ন। দেখেন যে 155 ধারায় আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে যদি ম্যাজিস্ট্রেটের উক্ত মামলা বিচার করার এখতিয়ার থাকে
উক্ত মামলাটি বিচারের জন্য প্রেরণের এখতিয়ার থাকে, উক্ত মামলার বিচার করার আঞ্চলিক এখতিয়ার থাকে। উত্তর বলছে উপরের কি সবগুলো, তাইলে এটা উপরের সবগুলো। 155-তে সবগুলাই থাকা লাগবে সেটা বলছে। সেটা ওই ওই যে 190-তে পারে, মানে 202-তে, 202-এ যেটা না, 202 ধারায় যে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ, এটা ওই ম্যাজিস্ট্রেটের বিচার করার এখতিয়ার থাক বা না থাক দিতে পারে সেটা। 155-2 তদন্তের নির্দেশ দেয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অবশ্যই ওই ম্যাজিস্ট্রেট যেহেতু আমলযোগ্য অপরাধ, তাহলে ডেফিনেটলি আমলযোগ্য অপরাধটা বিচার করার এখতিয়ার ওনার আছে। তো যাই হোক, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমরা মানে পড়ে নিয়েন, গুরুত্বপূর্ণ। সব শেষে 14 নং প্রশ্নটা দেখেন যে 157 ধারায় আমল অযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে যদি, সরি আমলযোগ্য, 157 ধারায় পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে যদি আমলযোগ্য অপরাধ সংগঠনের কি থাকে, সন্দেহ থাকে। তাহলে আমরা এখানে মোটামুটি যে জিনিসটা জানলাম সেটা হলো কখন তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, কখন তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না, কখন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে লাগবে, কখন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে লাগবে না, এই টাইপের গুলো আর কি। এবং আমরা যে ধারাগুলো পড়লাম 156-1, 156-3, 155-2, 200 ধারা, আর একটা হলো 157 ধারা, আর 202 ধারা, 200 ধারা না, 202 ধারা। জি, তো এখন আমরা দেখি, দেখেন খুবই গুরুত্বপূর্ণ যে 160 থেকে 163 বললেও অ্যাকচুয়ালি আমরা এখানে পড়বো 160 থেকে 176 পর্যন্ত। পুলিশ কর্তৃক সাক্ষী তলব, সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা উহার ব্যবহার, মানে তদন্তকালে একজন তদন্তকারী কর্মকর্তা কি কি করতে পারে। তো তার আগে আমি আপনাদের একটা ভুল শুধরে দেই, সেটা হলো যে আমরা আইও শব্দটা, আইওকে সংক্ষেপে আমরা বলি, বাংলায় বলে হলো তদন্তকারী কর্মকর্তা। তো আইওর ইংরেজি টার্ম অনেক বইতে অনেক জায়গায় আছে ইনভেস্টিগেশন অফিসার, এটা আমরা বলবো না, বলবো কি বলেন, ইনভেস্টিগেটিং অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার, এবং এটাই সঠিক। তো যাই হোক, দেখেন যে 160 ধারায় তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষী তলব করা এবং 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং উক্ত জবানবন্দির ব্যবহার সম্পর্কে 162 ধারায় আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি 160 ধারা। তদন্তকারী পুলিশ কর্তৃক, আন্ডারলাইন করবেন, সাক্ষী তলব, সাক্ষী তলব, এটার অর্থ কি? ধরেন থানায় একটা এফআইআর হয়েছে, অমুক জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তো হত্যাকাণ্ড অবশ্যই আমলযোগ্য অপরাধ। থানায় গিয়ে যদি আপনি জানেন যে অমুক জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটা 154 ধারায় কি করবে, এফআইআর হিসেবে রেকর্ড হবে। তারপর পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করবে 156 পদতে একে। তারপরে তিনি ওই ঘটনা সম্পর্কে যারা জানে, ঘটনা সম্পর্কে কি যারা জানে এরকম সাক্ষীদের উনি তলব করতে পারে 160 ধারায়। কত ধারায়? উনি তলব করে এভাবে বলবে, সমন পাঠাবেন যে আপনি গোপালগঞ্জ থানায় আসেন বা অমুক জায়গায় আসেন। তো পুলিশ তখন তার ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবে যে অমুক জায়গায় কি কি আসলে কি ঘটনা ঘটছে এটা বলেন। এই যে সাক্ষীর যে তলব করা, এই তলবটা করবে কত ধারায়? 160 ধারায়। দেখেন, ফৌজদারি কার্যবিধির 160 ধারায় তদন্তকারী পুলিশ ঘটনার সাথে গোল দিবেন পরিচিত যে কোনো ব্যক্তিকে গোল দিবেন লিখিত ভাবে তলব করতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে 160 ধারায় যে তলব করা হয় এটা কিভাবে, মৌখিক ভাবে না লিখিত ভাবে? লিখিত ভাবে। এই ধারায় যে ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা হয়, আন্ডারলাইন করবেন, সে হাজির হতে বাধ্য। হাজির হতে কি বাধ্য, কিন্তু পুলিশ তাকে হাজির হতে বাধ্য করতে বল প্রয়োগ করতে পারবে। মানে হলো ঘটনা সম্পর্কে রুবেল জানে, রুবেললে যদি সমন দেয় রুবেল হাজির হতে বাধ্য, কিন্তু রুবেললে ভয় ভীতি দেখাইয়া আনা যাবে না। যদি কোনো ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার নিকট হাজির হতে ব্যর্থ হয়, মানে রুবেললে সমন দিছিল, রুবেল আসে নাই, হাজির হয় নাই,
তাহলে সে দণ্ডবিধির গোল দিবেন 174 ধারায় দণ্ডিত হতে পারে, যা 1 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, বা জরিমানা সহ যা 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তাহলে তানভীর, কাউরে যদি পুলিশ 160 ধারায় সমন দেয়, সে যদি পুলিশের সমন অনুসারে হাজির না হয়, তাহলে যে হাজির হলো না তারে সে কত ধারায় দণ্ডিত হবে? 174 ধারায়, দণ্ডবিধির 174 ধারায়। একটু রুবেলের কাছে মাইক্রোফোনটা দেন। 174 ধারার যে মামলাটা, এটা কে করবে রুবেল বলেন? সাক্ষী তো আসলো না, সাক্ষী তো আসলো না সমন অনুসারে। এখন সাক্ষীর বিরুদ্ধে যে 174 ধারায় দণ্ডবিধির মামলাটা হবে, এই মামলাটা কে করবে? স্যার এই মামলাটা করবে যে তদন্তকারী কর্মকর্তা, সরি স্যার, স্যার যেখান থেকে স্যার ওই আদেশটা হয়েছে যে হয়তো যদি আদালত থেকে যদি যায় তাহলে আদালত থেকেই কেউ বলেন না, ওনারে বলতে দেন, আশপাশ থেকে শব্দপাত। 160 ধারার আদেশটা কে দিচ্ছে বলেন? আদালত দেয় না, কে দিচ্ছে? সরি স্যার, সরি স্যার, কে দিচ্ছে? স্যার দেশে দিলে পুলিশ তদন্তকারী। তাহলে এই জায়গায় যদি সে না আসে, সাক্ষী না আসে, তাহলে মামলা কে করবে? স্যার ওই পুলিশ তদন্তকারী কর্মকর্তাই করবেন স্যার। উনি ছাড়া যদি অন্য কোনো সাধারণ ব্যক্তি করে, না স্যার ওটা করা যাবে না। মামলার বাদী করতে পারবে কিনা? না স্যার অন্য কেউ করতে পারবে না স্যার। এখানে এটা কোথায় বলছে? স্যার বলছে স্যার আপনার এটা বলছিল আপনার 195 ধারা স্যার, ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলছে যে দণ্ডবিধির 172 থেকে 188 ধারার মামলা ওই সরকারি কর্মকর্তাকেই দায়ের করতে হবে, অন্য কেউ করলে আমলে নেওয়া হবে না। তাহলে যে তদন্তকারী কর্মকর্তা সমন দিছে তাকেই বাদী হয়ে মামলাটা কি করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেন, তাহলে আমরা মনে রাখলাম 160 ধারা থেকে আপনার কি মনে রাখতে হবে? যে ঘটনা সম্পর্কে যারা পরিচিত তাদের অবগত করবে 160 ধারা অনুসারে। কিভাবে? লিখিতভাবে। সে কি হাজির হতে বাধ্য? বাধ্য। তবে তারে টেনে হিসেবে জোরপূর্বক আনা যাবে না। যদি সে হাজির না হয় তাহলে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 174 ধারায়। কথা শেষ। আচ্ছা, আমরা চলে আসি 161 ধারা। ধারা 161, যদি ওই তদন্তকারী কর্মকর্তা আসে, হাজির হয়, সরি মানে ওই ব্যক্তি যদি সমন অনুসারে তলব আসে আর, তাহলে পুলিশ তদন্তকারী কর্মকর্তা তার কি করবে? জবানবন্দি নিবে নাকি? তাহলে এই যে জবানবন্দিটা নিবে এটা হলো 161। কত ধারায়? 161। আমি আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে আপনারা অনেকেই ক্লিয়ার না, আজ থেকে মনে থাকে যেন। 161 ধারায় পুলিশ জবানবন্দি রেকর্ড করে কার? ঘটনা সম্পর্কে যারা জানে, সাক্ষীর, আসামির না। 161 ধারার যে জবানবন্দি রেকর্ড করে পুলিশ রেকর্ড করে কার? সাক্ষীর। আসামির করতে পারে না। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা মামলার ঘটনার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ের সাথে পরিচিত ব্যক্তির গোল দিবেন মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারে। পুলিশ সাক্ষীরে প্রশ্ন করবে যে ঘটনাস্থলে ছিলেন, কি কি দেখছেন, এটা তো সে মুখ দিয়ে বলবে, আর এটা মৌখিক ভাবে সে বলবে। তার নিকট জিজ্ঞাসিত মামলা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে আন্ডারলাইন করবেন, সে বাধ্য থাকবে। তারে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে সে কি? বাধ্য। কিন্তু আন্ডারলাইন করবেন, এটা গুরুত্বপূর্ণ, যে প্রশ্নের জবাব উক্ত সাক্ষীকে ফৌজদারি দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিতে পারে সেই সকল প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নয়। সাক্ষীরে যে প্রশ্ন করছে সাক্ষী সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কিন্তু সাক্ষী যদি এমন কোন প্রশ্নের উত্তর দিতে যায় যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই ফেঁসে যেতে পারে, নিজেই আসামি হয়ে যাওয়ার কি সম্ভাবনা আছে, সেই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয়। কোনটা?
হ্যাঁ, সেটা তো সে বিচারে প্রমাণিত হবে। আর পুলিশের কাছে যদি না, পুলিশ, আপনি তো সাক্ষ্য আইনে চলে যাবেন। সাক্ষ্য আইনে কি পুলিশের কাছে দোষ স্বীকার গ্রহণযোগ্য? সাক্ষ্য আইনে পুলিশের কাছে দোষ স্বীকার গ্রহণযোগ্য না। ততটুকু গ্রহণযোগ্য যদি ওই দোষ স্বীকার অনুসারে কোনো আলামত উদ্ধার হয়, ততটুকুই গ্রহণযোগ্য। আচ্ছা দেখেন, কিন্তু তদন্ত চলাকালে আন্ডারলাইন করবেন, পুলিশ কোন কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি সাক্ষীকে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবেন না। গোল দিবেন 163। তদন্ত যখন মানে উনি কোন সাক্ষীরে প্রলোভন দিবেন না, হুমকি দিবেন না, কি দিবেন না, প্রতিশ্রুতি দিবেন না। ফৌজদারি কার্যবিধির কত ধারা? 163 ধারা। সাক্ষ্য আইনের 24 ধারার মতো। সাক্ষ্য আইনের কত ধারার মতো? 24 ধারার মতো। তো 24 ধারায় হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে পুলিশ আপনার অভিযুক্তরে হুমকি প্রলোভন দেয় না, আর এখানে হলো তদন্তকারী কর্মকর্তা যিনি সাক্ষী তারে কোনো প্রকার হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দিবেন না। কত ধারায়? আমরা তাহলে কি কি পেলাম দেখেন, ঘটনা সম্পর্কে জানে পরিচিত ব্যক্তিকে তলব করবে 160 ধারায়। কিভাবে? লিখিতভাবে। সে যদি ওই তলব মানে অনুসারে তলব হলো আর কি, আসলো, উপস্থিত হলো, তার জবানবন্দি গ্রহণ করবে কত ধারায়? 161 ধারায়। সে কি সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য? বাধ্য। তবে যে প্রশ্ন তাকে দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায় সেটা, সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। এটাও আছে কততে? 161। 161। আর তদন্তকারী কর্মকর্তা সাক্ষীরে কোন প্রকার হুমকি, প্রলোভন, প্রতিশ্রুতি, ভয় ভীতি দেখাবে না। এটা কত? 163। আপনি যদি এই ধারাগুলো মনে গেঁথে রাখেন তাহলে লিখিত পরীক্ষার সময় একটা প্রশ্নের উত্তর করতে পারবেন। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি মামলার তদন্তের ক্ষেত্রে পুলিশ অপরিসীম ক্ষমতা ভোগ করে, ফৌজদারি কার্যবিধি অনুসারে আলোচনা করুন। তখন এই 155 থেকে আপনার 173 পর্যন্ত আলোচনা করতে হবে। আপনি যদি জানেন যে 160-এ আছে তলব করা, যেটুকু জানলেন লিখে দিলেন। 161-তে আছে কি? জবানবন্দি রেকর্ড করা। আর 163-তে আছে যে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবে না। না না, তদন্ত। আচ্ছা দেখেন, তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি লিখিতভাবে রেকর্ড করা। সাক্ষী তো 161 দ্বারা বক্তব্য দিবে মৌখিক ভাবে, কিন্তু তদন্তকারী কর্মকর্তা ওটা লিখবে কিভাবে? মানে সাক্ষী বলতেছে, আয়ো সাহেব এটা কি লিখতেছে। তো 161 ধারা অনুযায়ী পুলিশ সাক্ষীর জবানবন্দি বা বক্তব্য লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে এবং সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা আন্ডারলাইন করবেন, উক্ত বিবৃতিতে স্বাক্ষর করবে। ওই বিবৃতিতে শুধু ওই পুলিশ অফিসার স্বাক্ষর করবে, কিন্তু উক্ত লিখিত বিবৃতি প্রদানকারী সাক্ষী স্বাক্ষর করবে। তাহলে 161 ধারা বিবৃতিতে কে স্বাক্ষর করবে? আয়ো। যে বিবৃতি দিল সে কি স্বাক্ষর করবে? করবে না। 162 এক ধারায় বলা হয়েছে, তদন্তের সময় কোনো ব্যক্তি কোনো পুলিশ অফিসারের নিকট কোনো বিবৃতি দিলে তা লিখিতভাবে লিপিবদ্ধকৃত হয়, তাহলে বিবৃতিদাতা উহাতে কি করবে না? স্বাক্ষর করবে না। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমি যে বিবৃতি দিলাম, পুলিশ তো ওই জায়গায় ভুল ভালো লিখতে পারে, কারণ ওই জায়গা তো যে বিবৃতি দিচ্ছে সে তো আর স্বাক্ষর করতেছে না। স্বাক্ষর করছে কে? তদন্তকারী কর্মকর্তা। তো এই কারণে 161 ধারার সাক্ষ্যগত মূল্য কম। বুঝতে পারছেন? মানে উচ্চ আদালতের নজিরে আছে যে 161 ধারার বিবৃতি যদি আদালত বিবেচনায় নিতেই হয়, আগে সতর্কতার সাথে দেখবে যে সে আসলেই কি সে ঠিকঠাক আছে কিনা, অন্যান্য ঘটনার সাথে 161 ধারার কথার মিল আছে কিনা। তো ওটা পরের বিষয়। আপাতত আপনারা মনে রাখেন যে 161 ধারা বিবৃতিতে কে স্বাক্ষর করবে? শুধু তদন্তকারী কর্মকর্তা। দেখি আমরা একটু এদিকে চলে আসি। দেন আলামিন সাহেব ওই পিছনে দেন, দিনেশের কাছেই দেন। দিনেশের কাছে দেন। দিনেশ আসছে। এই দিনেশ সাহেব ভালো আছেন? জি জি। দিনেশ সাহেব বলেন যে
জিডি তে কে স্বাক্ষর করে? জিডি হলো দরখাস্তকারী। এফআইআর এ কে স্বাক্ষর করে? এবারে হলো ওই যে প্রথম প্রথম করে হলো দরখাস্তকারী, পরে ওটা এন্ট্রি হওয়ার পরে যখন 27 ফর্মে এন্ট্রি হয় তারপরে করবে হলো ওই যে স্যার আছে ওসি, উনি করবে। ওসিও করে, সংবাদদাতাও করে সংবাদদাতা এফআইআর এ। করে। জি বলেন, শুধু এজাহারে কে করে? শুধু এজাহারের দরখাস্তকারী। দরখাস্তকারী করে। বলেন, নালিশি মামলা জি। যখন আপনি এখনো দাখিল করেন নাই, কে সিগনেচার করে? দাখিল কোর্টে এখনো জবানবন্দি নিয়ে রেকর্ড হয় নাই, এমন মুহূর্তে কে সিগনেচার করে? নালিশি মামলা নালিশকারী নালিশকারী নালিশকারী। জি। যখন সারাংশ লিপিবদ্ধ হয়ে যায় হ্যাঁ, কোর্টে, তখন কে সিগনেচার করে? তখন ওই যে ওই দরখাস্তকারীও করে আর ওই স্যারও করে। নালিশকারীও করে, ম্যাজিস্ট্রেটও করে। জি জি ঠিক আছে। জি। 161 ধারার বিবৃতিতে কে করে? 161 ধারার বিবৃতিতে কে সিগনেচার করে? 161 করে তদন্তকারী কর্মকর্তা। যে বিবৃতি দিচ্ছে সে করে না? না। শিওর? শিওর। ধন্যবাদ, দেন। আচ্ছা, আচ্ছা, এখন একটা মজার বিষয় শুনেন যে 161 ধারার বিবৃতিতে কে স্বাক্ষর করবে কি করবে না, এই কথাটা 161-তে বলে নাই, এই কথাটা বলছে 162-তে। 161 ধারার বিবৃতিতে কে স্বাক্ষর করবে নাকি কে করবে না এটা বলা আছে কোথায়? 162 ধারায়। আচ্ছা, 162 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা, এটা আমরা একটু পড়বো। দেখেন, ধারা 162, পুলিশ কর্তৃক লিখিতভাবে লিপিবদ্ধকৃত বক্তব্যের ব্যবহার। মানে 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, এই বিষয়টা ব্যাখ্যা করছে 162 ধারায়। একটু বুঝেন, তলব করলো 160-এ, বিবৃতি রেকর্ড করলো 161-তে। 161 বিবৃতিতে কে স্বাক্ষর করবে বলছে 162-তে। আবার 161 বিবৃতিতে 161 বিবৃতি কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না এটাও বলছে কত? 162। বুঝেছেন? আচ্ছা, তাহলে দিনেশ আর মাসুদ দেন। 161 ধারায় পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহার করা যাবে না তা 162 ধারায় বলা হয়েছে। প্রথমে আমরা চলে আসি। দেখেন, 161 ধারায় যে সাক্ষীর বিবৃতি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়েছে, উক্ত সাক্ষীকে প্রসিকিউশন অনুসন্ধান বা বিচারের সময় তলব করলে, কখন তলব করলে? সাক্ষীরে অনুসন্ধান বা বিচারের সময় তলব করলে বল দিবেন অভিযুক্ত ব্যক্তির অনুরোধ ক্রমে। অভিযুক্ত ব্যক্তির অনুরোধ ক্রমে, অভিযুক্ত ব্যক্তিকে আসামি, আদালত এমন লিখিত বিবৃতি উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে উক্ত লিখিত বিবৃতির একটি কপি সরবরাহের নির্দেশ দিতে পারে। মানে 161 ধারার বিবৃতি দেখতে পারে কে? আসামি, যদি অভিযুক্ত ব্যক্তি অনুরোধ করে কার কাছে? আদালতের কাছে, যে আমি 161 ধারা বিবৃতি কি চাই, দেখতে চাই। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আপনাদের পুরাতন বইয়ের সাথে একটু মিল নাই, বাট একটু আলোচনা শুনেন। তারপরে দেখেন, এমন বিবৃতির কোনো অংশ যথাযথভাবে প্রমাণিত হলে অভিযুক্ত সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে উক্ত সাক্ষীর বিরোধিতা করতে পারে। এটা একটু জটিল হয়ে যায়, আমি একটু আপনাদের একটু ইয়া করেন। আচ্ছা দেখেন, তাহলে একটা জিনিস আমরা জানলাম যে 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, এটা বলছে কত ধারায়? 162 ধারায়। তো তার আগে জানলাম যে 161 ধারার বিবৃতি দেখতে পারে কে? আসামি। কার কাছে আবেদন করবে? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন দেখেন, পুরাতন বইয়ের এই অংশটা দেখেন, মানে মূল ধারা থেকেই আলোচনা করছে, নতুন বইতে বেশি লিখতে গিয়ে একটু হজবরল করে ফেলছে, মানে জটিল হয়ে গেছে, আমরা সহজে বুঝতে পারবো না, এজন্য এই বইতে দেখি। দেখেন, 161 ধারায় পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহার করা যাবে না তা 162 ধারায় বলা হয়েছে। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পুলিশ মামলার তদন্তের সময় সাক্ষীর যে জবানবন্দি
গোল দিবেন, লিখিতভাবে লিপিবদ্ধ করে তার তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে গোল দিবেন, অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। তিনটে স্টার দেন। অনুসন্ধান বা বিচারে কি ব্যবহার করা যাবে না। একটু বুঝেন, বলতেছে এই জায়গায় একটা হত্যাকাণ্ড হয়েছে, এফআইআর হলো, তদন্তকারী কর্মকর্তা এসে বিথিকা, আরিফ, নূর, মুন্নি ইনাদের 161 করছে, জবানবন্দি নিছে। এখন 162 দ্বারাই বলতেছে যে 161 এর বিবৃতি অনুসন্ধানেও ব্যবহার করা যাবে না, বিচারের সময়ও ব্যবহার করা যাবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অনুসন্ধানে বিচারে যদি ব্যবহার করা নাই যায়, তাহলে এই 161 করে লাভ কি? প্রশ্ন আসে না যে অনুসন্ধানের বিচারে যদি 161 ব্যবহার করা নাই যায়, তাহলে 161 এর বিবৃতি রেকর্ড করে কি লাভ? কি লাভ আছে। বাট আপাতত মনে রাখবেন, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 161 দ্বারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে না, অনুসন্ধান অথবা কি বিচারে। আচ্ছা, যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে এটা একটু দেখি। অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে আদালত উক্ত লিখিত বিবৃতি অভিযুক্তকে উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে লিখিত বিবৃতির একটি কপি প্রদানের আদেশ দিতে পারে। মানে একটা কপি কারে দিবে? আসামিরে। তারপরেরটা দেখেন, 161 ধারায় পুলিশ কর্তৃক সাক্ষীর লিপিবদ্ধকৃত বক্তব্য সাক্ষ্য আইনের 145 ধারায় জেরায়, ক্রস এক্সামিনেশন এবং পুনঃজবানবন্দিতে রি এক্সামিনেশনে ব্যবহার করা যেতে পারে। আগে শুনেন, না পাইলে সমস্যা নাই, আগে শুনেন, ওর কথা শুনেন। প্রথমে বললো যে 161 ধারার বিবৃতি বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না। তারপরে বললো যে 161 ধারার বিবৃতি জেরার সময় ব্যবহার করা যাবে বা পুনঃজবানবন্দির সময় ব্যবহার করা যাবে। জেরা পুনঃজবানবন্দি কি একটু ব্যাখ্যা দিই। ধরেন হত্যা মামলা হলো, হত্যা মামলায় এফআইআর হলো, তদন্ত করার সময় 161 করলো বিথিকার, আরিফের আর মুন্নির। এই মামলায় যখন চার্জ গঠন হবে, কি হবে? চার্জ গঠন হলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই বিথিকা 161 তো করছে তদন্ত পর্যায়ে, এই বিথিকারে ধরেন PW1 ডাকছে, কাঠগড়ায় দাঁড়াবে। দাঁড়ানোর পর বাদী পক্ষের আইনজীবী বিথিকার জবানবন্দি নিবে, যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। বিথিকার জবানবন্দি নিবে, বিথিকা কি কি জানে সেটা বলবে, এটারে বলে জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ। আসামি পক্ষের আইনজীবী বিথিকারে আইসা জেরা করবে। জেরা বুঝেন তো? ক্রস এক্সামিনেশন, যে বিথিকা আসলেই কি ঘটনা দেখছে কিনা এই বিষয়ে ওনারে প্রশ্ন করে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে। তো এখন একটা জিনিস এখানে দেখেন, বিথিকা মাত্র এসে তো জবানবন্দি দিল আদালত, এর আগে সে কিন্তু মামলা তদন্তের সময় 161 কি করছে না? তার মানে 161 একবার বলছে, আবার আইসা আদালতে এসে ওই কথাটা সে কি বলতেছে। এখন বিথিকারে যখন আসামি পক্ষের আইনজীবী জেরা করতেছে, জেরার সময় বিথিকা যে কথা বলতেছে সেই কথার সাথে 161 ধারায় বিথিকা যে বিবৃতি দিছে, এই দুই কথার মিল নাই। বুঝেন কিনা? দেখা যাচ্ছে যে বিথিকা জেরার সময় বলতেছে এক কথা, যে আমি হত্যা করতে দেখছি, জেরার সময় বলে ফেলছে যে আমি হত্যা করতে দেখছি আলামিনকে। আর 161 বিথিকা বলছে যে আমি হত্যা করতে দেখছি সুমন সেনকে। বুঝতে পারছেন? তাহলে একই ব্যক্তি সে 161 বলতেছে এক কথা, আর সাক্ষ্য প্রদান করতে এসে জেরার সময় কি আর এক কথা। তখন আসামি পক্ষের আইনজীবী বিথিকারে বলবে যে বিথিকা, এই যে দেখেন 161 এর বিবৃতি, আপনি 161 যে কথা বলছেন আর এখন জেরার সময় এসে বলতেছেন কি অন্য কথা, তার মানে আপনি বিশ্বাসের কি অযোগ্য, আপনি বিশ্বাসের অযোগ্য। তার মানে আপনার এই দুই কথার মধ্যে কি নাই? মিল নাই। আপনার হয় তখন মিথ্যা বলছেন, নাইলে এখন মিথ্যা বলছেন। তাহলে জেরার সময় 161 এর বিবৃতি ব্যবহার করা যায় কিসের জন্য? সাক্ষ্যের বৈসাদৃশ্যতা প্রমাণের জন্য। বুঝেন? 161 জেরার সময় আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করতেছে কেন? যে আপনি আগে যে সাক্ষ্য দিচ্ছেন, আগে যে বিবৃতি দিচ্ছেন, বর্তমানে বিবৃতির সাথে আগের বিবৃতির কি নাই? মিল নাই। তাহলে পরীক্ষায় যদি আসে যে 161 এর বিবৃতি আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করে সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। কিসের জন্য?
বৈসাদৃশ্য, অমিল প্রমাণের জন্য। বুঝছেন? এখন বাদী পক্ষের আইনজীবী তো দেখলো যে কাহিনী তো গোটাই ফেলছে বিথিকা, তা উনি তাড়াতাড়ি জেরাই যা যা বলছে এইটারে একটু ব্যাখ্যা করার জন্য উনি আদালতের কাছে আবেদন করবে যে অনার আমি বিথিকার রি এক্সামিনেশন করতে চাই, পুনঃজবানবন্দি নিতে চাই। তখন বাদী পক্ষের আইনজীবী আবার এই 161 এর কথার ব্যাখ্যা বা বিথিকার জবানবন্দি নিবে বা 161 ব্যবহার করতে পারে কত ধারায়? সাক্ষ্য আইনের 157 ধারায়। এখানে লেখা নাই। অর্থাৎ আসামি পক্ষ 161 ব্যবহার করতেছে জেরার সময়, সাক্ষ্য আইনের কত ধারা? 145। আর রাষ্ট্রপক্ষ বা বাদী পক্ষ 161 এর বিবৃতি ব্যবহার করতেছে পুনঃজবানবন্দির সময়, সাক্ষ্য আইনের কত ধারায়? 157 ধারায়। 157 ধারায়। মাসুদ একটু মাইক্রোফোনটা দেন, উনি একটু ব্যাখ্যা দেখ এই বিষয়টা। পারবেন না মাসুদ? বলেন। বলেন বলেন বলেন। আদালতে সাক্ষ্য দিতে আসে বিচারিক পর্যায়ে, সেই সময় এই যখন সাক্ষ্য প্রদান করে তখন যদি অপর পক্ষের আইনজীবী জেরা করে, জেরার সময় যদি দেখা যাচ্ছে কি উনি 161 এর যে বিবৃতি দিয়েছে তার সঙ্গে জেরায় যা করতেছে সব এলোমেলো, মানে 161 মিল নাই, এই ক্ষেত্রে বিপরীত পক্ষের আইনজীবী সাক্ষ্য আইনের 145 ধারা অনুযায়ী তার ওই 161 ধারার বিবৃতিতে ভেঙে ছুড়ে করতে পারে যে স্যার এই যে আসামিতে 161 ধারায় যে দিতেছে স্যার দেখেন জেরায় সে উল্টাপাল্টা বলতেছে, মিল নাই। ঠিক। এবং স্যার বাদী পক্ষের আইনজীবী বা রাষ্ট্রপক্ষের আইনজীবী ওইটা ব্যবহার করতে পারে যে স্যার আমার এই যে সাক্ষী 161 ধারায় যে জবানবন্দি দিতেছে পুলিশের কাছে, সে সেই সময় যা বলছে স্যার দেখেন সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী আমার এই সাক্ষী স্যার বিশ্বাসের জন্য সেভাবে সমর্থন করতেছে, সবই ঠিক আছে স্যার, মিল আছে। মিল আছে। এটা মানে বাদী পক্ষ ব্যবহার করতেছে 161 ধারা বিবৃতির পুনঃজবানবন্দির সময় সাক্ষ্য আইনের 157 ধারা অনুসারে, আর আসামি পক্ষ 161 ব্যবহার করতেছে জেরার সময় সাক্ষ্য আইনের কত ধারা? 145 ধারা। বুঝেন নাই কেউ আছেন? রুবেল, আপাতত এতটুকু বুঝলেই হবে। তো আমাদের প্রশ্নে কি আসবে? প্রশ্ন তো আর এত ঘুরাই পেঁচাই প্রশ্নে আসবে যে 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যায় না? অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যায় না। আর কখন ব্যবহার করা যায়? জেরার সময়। কে ব্যবহার করে? আসামি। সাক্ষ্য আইনের কত ধারায়? 45 ধারায়। আর পুনঃজবানবন্দির সময় কে ব্যবহার করে? সাক্ষ্য আইনের কত ধারায়? 157 ধারায়। ধন্যবাদ। আচ্ছা শুনেন ভাই, বিষয়টা হচ্ছে যে আইন হচ্ছে এমন জিনিস যে আপনি নিত্য নতুন ভাবে প্রতিদিন একটা ধারারে একাঙ্গিকে শিখছেন, 5 বছর পর আর একাঙ্গিকে শিখবেন। তার মানে এই না যে আগে যা শিখছিলেন সেটা ভুল। আগের ধারণাটাকে আরো আপনার প্রশস্ত হবে বা আরো ভালোভাবে জানবেন আর। তো 161 ধারায় পুলিশ যে সাক্ষীর সাক্ষ্য লিখিতভাবে লিপিবদ্ধ করেছে, উক্ত সাক্ষীকে অনুসন্ধান বা বিচারে ডাকা হলে 161 ধারায় সাক্ষী যে বক্তব্য দিয়েছে এবং উক্ত সাক্ষী জেরার সময় আদালতে যে সাক্ষ্য দিচ্ছে তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্যতে ভিন্ন হয় বা পরস্পর বিরোধী বা কন্ট্রাডিক্টরি হয়, তাহলে জেরাকারী আইনজীবী আন্ডারলাইন করেন সাক্ষ্য আইনের উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্ববর্তী বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী সেই বিষয়ে আন্ডারলাইন করবেন, দৃষ্টি আকর্ষণ করতে পারে। সাক্ষ্য আইনের কত ধারা? 145 ধারা। 145 সাক্ষ্য আইনের কত? 145। যদি উক্ত বক্তব্য জেরায় ব্যবহার করা হয় তাহলে আন্ডারলাইন করবেন জেরার বিষয় পান না খুঁজে, অধিক দাগান কেন? যদি উক্ত বক্তব্য জেরায় ব্যবহার করা হয়
তাহলে জেরার বিষয় স্পষ্ট করার জন্য উক্ত বক্তব্য সাক্ষীর পুনঃজবানবন্দিতে ব্যবহার করা যাবে। সাক্ষীর পুনঃজবানবন্দিতে যে 161 ব্যবহার করা যায়, এটার বলে সমর্থনমূলক সাক্ষী, সাক্ষ্য হিসেবে। এটা একটু ব্র্যাকেটে লিখে রাখেন, সাক্ষ্য আইনের 157 ধারা। কত ধারা? জেরায় ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের 145 ধারা, আর পুনঃজবানবন্দিতে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের কত ধারা? 157 ধারা। একটু বুঝেন। তাহলে প্রথমে বললো 161 ব্যবহার করা যাবে না, বিচারেও ব্যবহার করা যাবে না, অনুসন্ধানে ব্যবহার করা যাবে না। পরে এসে বললো যে জেরার সময় ব্যবহার করা যাবে, পুনঃজবানবন্দির সময় ব্যবহার করা যাবে। জেরার সময় ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের 145 ধারায়, আর পুনঃজবানবন্দির সময় ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের কত ধারায়? 157 ধারা। এরপর একটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 162 ধারার বিধান সাক্ষ্য আইনের গোল দিবেন 32-1 বা 27 ধারার জন্য প্রযোজ্য না। ভিন্নভাবে বলা যায়, পুলিশ সাক্ষীর যে জবানবন্দি 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে তা বিচার বা অনুসন্ধানের জন্য নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ একটু আগে আমরা জানলাম যে 161 ধারার বিবৃতি না থাকলে সমস্যা নাই, শুনেন। 161 ধারার বিবৃতি আমি মিলাই দেবানি। 161 ধারার বিবৃতি বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না, কিন্তু পরে এসে বলতেছে যে বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে দুইটা ক্ষেত্রে, সাক্ষ্য আইনের 32-1 আর সাক্ষ্য আইনের 27 ধারা। কত কত ধারা বলেন? সাক্ষ্য আইনের 32-1 আর সাক্ষ্য আইনের কত ধারা? 27 ধারা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 161 ধারা বিবৃতি বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে কয়টা ক্ষেত্রে, কি কি? 32-1 আর কত? 27। দেখেন, 1 নাম্বার, যদি সেটা মৃত্যুকালীন ঘোষণা হয়। মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে? একজন সাক্ষী বলে গেছে 161-এ যে আমি দেখছি যে আমারে অমুক 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 মারছে, আমি যে কোনো সময় এই মারের কারণে কি মারা যেতে পারি, এবং ওই সাক্ষী পরবর্তীতে ঠিকই মারা গেছে। তাইলে উনার এই যে 161, এই শুধু 161 এর উপর ভিত্তি করেই কাউরে সাজা দিতে পারে, কারণ 161 হয়ে যাবে তখন ডাইং ডিক্লারেশন। বুঝতে পারছেন? তখন কারণ ওই ব্যক্তি কি আর আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত হতে পারবে? পারবে না, উনি তো অলরেডি কোথায় চলে গেছে? পরকালে চলে গেছে। তো তখন মৃত্যুকালীন ঘোষণা হিসেবে বিচারে ব্যবহার করা যাবে 32-1। উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় উদ্ঘাটন করলে সাক্ষ্য আইনের 27 ধারা, সাক্ষ্য আইনের 27 ধারা বলছে যে কোন বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ যদি কোনো আলামত উদ্ধার করে, কি করে? আলামত উদ্ধার করে, সেইটুকু সাক্ষ্য আইনে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এইভাবে বলা যেতে পারে যে আমি দেখছি অমুক অমুক রে হত্যা করছে, হত্যা করার পরে ছুরি ফেলাই রাখছে অমুক জায়গায়, অমুক পুকুরে ফেলছে, বা পিস্তলটা অমুক জায়গায় মাটি চাপা দিয়ে রাখছে। তাহলে ওই যে আলামতটা উদ্ঘাটন করলো, পিস্তল বা ছুরি, এই কথাটুকু সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। কখন? বিচারের সময়। না, 27-এ তো মারা যাওয়ার দরকার নাই। দেখেন, যেমন কোন ব্যক্তি 161 ধারায় পুলিশের নিকট বিবৃতি দিয়ে মারা গেল, সেই ক্ষেত্রে তার উক্ত বক্তব্য বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। আমি একটু সংক্ষেপে বলে দিই, আমাদের সময় কম, বিস্তারিত পড়ার সুযোগ নাই, তাও অনেক বিস্তারিত পড়তেছি, যেহেতু যতটুকু পরীক্ষায় আসতে পারে ততটুকুই আমাদের পড়া উচিত। তাহলে 162 থেকে কি কি আসতে পারে শুনেন। 161 ধারার বিবৃতিতে স্বাক্ষর করবে কে? পুলিশ কর্মকর্তা। কত ধারায় বলছে? 162। 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না, কত ধারায় বলছে? 162। 161 ধারার বিবৃতি তদন্ত বা অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না বলছে কততে? 162 ধারায়। 161 ধারার বিবৃতি জেরার সময়
এবং পুনর্জবানবন্দির সময় ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের 145, 157 ধারার বিধান অনুসারে। কত ধারায় বলছে? 162। 161 ধারার বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, বাট দুইটা ব্যতিক্রম আছে। কি কি? 32-1 আর 27 ধারা। সাক্ষ্য আইনের 32-1 আর কত? 27 ধারা। 32-1 আছে কি? মৃত্যুকালীন ঘোষণা। আর 27 ধারায় আছে কি? যদি কোনো আলামত উদ্ধার হয়। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। এখানে অনেক বিস্তারিত আলোচনা করছে, এটা আমাদের দরকার নাই, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে? পরীক্ষা করে মানে জবানবন্দি নাই, কত ধারায়? কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 161 ধারা অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা এক্সামাইন করতে পারে কে? তদন্তকারী পুলিশ কর্মকর্তা। সেলফ প্র্যাকটিসে যে প্রশ্নগুলো আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। তার মধ্যে আমি একটু পড়ি, দেখেন নিম্ন 6 নং প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষাপটে আদালত পুলিশ কর্তৃক সাক্ষীর লিপিবদ্ধকৃত জবানবন্দির একটি কপি আসামিকে দিতে পারে? কার? আসামির। আসামি আবেদন করলে 161-র একটা কপি কি বলেন দিতে পারে। 7 নং প্রশ্নটা দেখেন, 161 ধারায় পুলিশ সাক্ষীদের যে জবানবন্দি লিখিতভাবে লিপিবদ্ধ করে বা তা ব্যবহার করা যাবে না কখন? বিচারে অথবা কি অনুসন্ধানে। 8 নং দেখেন, গুরুত্বপূর্ণ, পুলিশের নিকট প্রদত্ত কোনো বিবৃতি লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে তার সাক্ষীর কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? জেরায় আর কখন? পুনর্জবানবন্দিতে। জেরায় আর পুনর্জবানবন্দিতে। 11 নম্বর দেখেন, ফৌজদারি কার্যবিধির 162 ধারায় উল্লিখিত বিধিনিষেধ প্রযোজ্য না, সাক্ষ্য আইনের কত কত ধারায়? 32-1 আর কত? 27। এই আলামিন সাহেব এটা ধরেন, বলেন 160 থেকে 163-তে কি আলোচনা করছে? 160 থেকে 160-এ বলা হচ্ছে আচ্ছা আপনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা কোনো সাক্ষীকে তলব করতে পারবে যদি তার প্রয়োজন মনে হয়, সে তাকে লিখিতভাবে তলব করতে পারবে এবং এই তলবে সে আসতে বাধ্য, তাকে জোরাজোরি করা যাবে না, বাট আসতে সে বাধ্য। আর যদি সে না আসে তাহলে দণ্ডবিধির 174 অনুযায়ী সে শাস্তি পাবে। 161-তে বলছে হচ্ছে আপনার তদন্তকারী পুলিশ কর্মকর্তার কাছে আপনার সে চাইলে যে কোনো সাক্ষীর সে জবানবন্দি গ্রহণ করতে পারবে 161-তে। 162-তে বলছে হচ্ছে 161 আর একটু বলেন যে কোন কোন প্রশ্ন করবে, উত্তর দিতে পারতো কিনা একটু বলেন। 161-তে যে সকল প্রশ্ন করবে সে সকল প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য, তবে যে সকল প্রশ্ন তাকে ফৌজদারি অপরাধে দণ্ডিত করবে সেক্ষেত্রে সে ওই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না বা জোরাজোরি করা যাবে না। 162-তে বলছে হচ্ছে আপনার যে পুলিশের নিকট যে বিবৃতিটা দিল এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং ওই যে বিবৃতিটা ওইখানে কে স্বাক্ষর করবে বা কে স্বাক্ষর করবে না, ওইখানে বিবৃতিটাই শুধুমাত্র পুলিশ অফিসার বা তদন্তকারী অফিসার সে স্বাক্ষর করবে। আর যে আছে তারা বাধ্য না, যদি চাইলে করলো না করলে ডাজন্ট ম্যাটার। আর এই যে বিবৃতিটা এটা হচ্ছে আপনার বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র দুইটা ক্ষেত্রে বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে আপনার সাক্ষ্য আইনের 27 ধারা এবং 32-এর 1 ধারা অনুযায়ী। আর এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে 145 ধারা অনুযায়ী সাক্ষ্য আইনের এবং 157 ধারা অনুযায়ী যে পুনর্জবানবন্দি যদি দেয় সেই ক্ষেত্রে 157 অনুযায়ী সেই ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে আপনার 162 গেল। আর 163-তে বলা হচ্ছে যে যখন এই পুলিশ অফিসার তাকে মানে জবানবন্দি গ্রহণ করবে বা করবে তখন কোনো ভয় ভীতি প্রলোভন দেখিয়ে তার থেকে কোনো রকমের জবানবন্দি গ্রহণ করবে না। ধন্যবাদ। ভয় ভীতি প্রলোভন এগুলো দেখাবে না, এটা হচ্ছে 163। আচ্ছা, আমরা এখন চলে আসি, দেখেন দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করা। ধারা 164 বিবিআই। আমাদের লিখিত পরীক্ষায় শুধু 164 ধারা থেকেই একটা প্রশ্ন আসে যে দোষ স্বীকার কি, দোষ স্বীকার কিভাবে করা হয় ফৌজদারি কার্যবিধি অনুসারে, শুধুমাত্র দোষ স্বীকারের ভিত্তিতে সাজা দেওয়া যায় কিনা।
এরকম একটা প্রশ্ন থাকে। তো 164 ধারাটা অ্যাকচুয়ালি পুলিশের ফাংশন না, 164 ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেটের। তো এটা আমরা যখন তদন্তের মধ্যে লিখবো, তদন্তের মধ্যে আমরা 164 ধারাটা লিখবো না, বাট এখানে সিরিয়ালি যেহেতু আসছে এই জন্য জানবো আর কি। পুলিশি তদন্তের ক্ষেত্রে 164 ধারাটা কি বাদ যাবে। তো তার আগে আমাদের জানা দরকার যে দোষ স্বীকার আসলে কি। জীবনে বহুবার আমি বলছি, আমার কাছে এই যে বসে আছে বিথিকা, এই বিথিকা এখন বলবে যে দোষ স্বীকার কি। ধরেন বিথিকা নেন, আর দেবো কিভাবে, সে তো চার্জই শেষ হয়ে গেছে। নেন বিথিকা, এটা নেন, এটা নেন, বলেন বলেন দোষ স্বীকার কি। আরে না না, এটা তো আমি আদেশ দিচ্ছি, অনুরোধ না। বলেন বলেন দোষ স্বীকার কি, আপনার ভাষায় বলেন। পারবেন বলেন, আরে পারবেন। স্যার প্রথমে ছিল দোষ স্বীকার করা, এটা ছিল স্বীকৃতি। স্বীকৃতি কি? নিজের দোষ নিজে স্বীকার করা। কি জানি, আচ্ছা নিজেদের স্বীকার করা। স্বীকৃতি আগে দোষ স্বীকারের বিষয়ে এখানে বিস্তারিত কে বলতে পারবে? আসমা খানম পারবে? নিজের দোষ নিজে স্বীকার। মিতা, মিতা পারবেন বলতে? নেন, আচ্ছা ভালো পারবেন না, দেখি ইয়া দেন, এই আসমা খানম দেন। দোষ স্বীকার কাকে বলে বুঝান? স্যার দোষ স্বীকার হচ্ছে মানে অভিযুক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে যখন নিজের দোষ নিজে স্বীকার করে, সেটাই দোষ স্বীকার স্যার। মানে আত্মপক্ষ সমর্থন ব্যতীত মানে সে তার নিজের দোষ নিজেই স্বীকার করে, এবং এই দোষ স্বীকার যে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে সেটা সে জেনে বুঝেই এই সাক্ষ্য প্রদান করে ম্যাজিস্ট্রেটের সামনে। স্বীকৃতি হচ্ছে আপনার কোনো বিষয়ে, এটা স্বীকৃতি হচ্ছে আপনার কোনো বিষয় স্বীকার করে, সেটা আপনার দোষ স্বীকার হতে হবে বা দোষ স্বীকার হতে হবে না এরকম কোনো বিষয় না, কোনো একটা ঘটনা সে স্বীকার করা। আর স্বীকারোক্তি হচ্ছে যে নিজের দোষ নিজে স্বীকার করা। ঠিক আছে, স্বীকৃতির পার্থক্য হচ্ছে স্বীকৃতিতে কোনো দোষ স্বীকারের বিষয় নাই, আর স্বীকারোক্তিতে হচ্ছে নিজের দোষ যে নিজে স্বীকার করবে, সেটাই হচ্ছে দোষ স্বীকারোক্তি। আর এই 164টা কি বলবো ভাইয়া? বলেন। 164তে দোষ স্বীকার বলা হচ্ছে, দোষ স্বীকার তো আমরা ইতিমধ্যে দোষ স্বীকার কি এটা বুঝে গেছি। আর দোষ স্বীকার 164 অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে আপনার দোষ স্বীকারও করা যাবে, এবং সাক্ষীর বিবৃতি আছে সেটাও স্টেটমেন্ট, কনফেশন এবং স্টেটমেন্ট গ্রহণ করা যাবে। এবং এই যে যে 164 অনুযায়ী যে বিবৃতিটা দেবে, এটা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে দেবে, এবং এটা বিচার হওয়ার আগে দিবে। বিচার মানে তদন্তে অথবা আপনার অনুসন্ধান পর্যায়ে যে এই 164 যে দোষ স্বীকার এটা করা যাবে। এবং এই যে যে এই 164 যে দোষ স্বীকার এটা যে কোন পদ্ধতিতে হবে সেটা বলা আছে আপনার 364 অনুযায়ী। জি ধন্যবাদ। আচ্ছা শুনেন, মেইনলি আপনারা যারা আমার সামনে আছেন তাদের একটু দোষ স্বীকারটা বোঝায় যে দোষ স্বীকার আসলে কি। তার আগে বোঝানো দরকার যে একটা মামলায়, হোক সেটা দেওয়ানি মামলা হোক সেটা ফৌজদারি মামলা, একটা মামলায় কোন সাক্ষী দুইটা বিষয় সাক্ষ্য দিতে পারে। একটা হলো বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। কি কি বলেন? বিচার্য বিষয় আর কি প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয় কি একটু ব্যাখ্যা দেই। যে ধরেন আমাদের খান ল একাডেমিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, ধরেন আপনাদের মধ্যে দুইজনের মধ্যে হাতাহাতি মারামারি হয়ে গেল, একজন ঘুষি দিয়েছে আর একজনের ধরেন মাথা ফেটে গেছে। তো এখানে যদি এই বিষয় নিয়ে মামলা হয়, তাহলে এই মামলার বিচার্য বিষয় হলো যে আরিফ সাহেব কি দিনেশরে আঘাত করছে কিনা, আরিফ সাহেব কি দিনেশরে আঘাত করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। বুঝতে পারছেন? আর প্রাসঙ্গিক বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় হলো এই ঘটনার আগে বা পরে দিনেশ কখন আসছে, আরিফ সাহেব খান ল একাডেমিতে ওই দিন কখন আসছিল, তাদের মধ্যে চার দোকানে দেখা হয়েছে কিনা, তারা একসাথে নামাজ পড়ছে কিনা, এই যে যে ঘটনার আগে বা পরে যে বিষয়গুলো, এটারে বলে প্রাসঙ্গিক বিষয়। এটারে বলে কি? প্রাসঙ্গিক বিষয়। তাহলে এই মামলায়, আরিফ সাহেব আর দিনেশের মামলায়, যারা সরাসরি দেখছে যে আরিফ বাড়ি দিছে দিনেশরে, তারাও সাক্ষ্য দিতে পারবে। আবার যারা সরাসরি দেখে নাই কিন্তু তারা এতটুকু দেখছে যে আমি দেখছি দিনেশ সিঁড়ি দিয়ে অমুক সময় উঠছে, আমরা কি একারে ঘুষি দিছে জানি না, বাট আমি দেখছি যে আরিফ আর দিনেশ এক জায়গা ক্লাস করতেছিল। বুঝতে পারছেন? এইগুলো হলো কি বিষয়? প্রাসঙ্গিক বিষয়। বা নিচ থেকে
যে দোকানদার আছে সে বলতেছে যে আমি দেখছি দিনেশের মাথায় রক্ত বেয়ে পড়তেছিল, এমন অবস্থায় দিনেশ হসপিটালে নিয়ে গেছে, কে বাড়ি দিছে জানি না, কিন্তু আরিফে দেখছি আরিফের হাতে রক্ত আর দিনেশের মাথা ফাটানো। তাহলে এই বিষয়গুলো হলো কি বিষয়? প্রাসঙ্গিক বিষয়। আর স্বয়ং যে ঘটনাটা যে অমুক অমুকরে বাড়ি দিছে কিনা এটা হচ্ছে কি বিচার্য বিষয়। এখন কোন একটা মামলায় এই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিবৃতির এই বলে অ্যাডমিশন, স্বীকৃতি। অর্থাৎ যদি বিথিকা বলে যে আমি আরিফ দাদারে দেখছি, আরিফ দিনেশে মারছে, এটাও স্বীকৃতি। আবার যদি দোকানদার বলে যে কে কারে মারছে জানি না, তবে উপরে হইচই শব্দ শুনছি, এটাও কি স্বীকৃতি। বুঝতে পারছেন? মানে কোন মামলার বিষয়বস্তু সম্পর্কে যারা জানে সেটারই কি বলে স্বীকৃতি। এটুক ক্লিয়ার তো? সেটা দেওয়ানি মামলা হোক আর সেটা কি ফৌজদারি মামলা হোক। এখন স্বীকারোক্তি কাকে বলে? স্বীকারোক্তি বা দোষ স্বীকার কাকে বলে? দোষ স্বীকার হলো যে যদি কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে। আরিফ যদি বলে যে আমি দিনেশকে আঘাত করছি, তখন প্রথমত এটা হলো স্বীকৃতি। কেন? কারণ এটা তো মামলার সাথে সম্পর্কিত না। অবশ্যই মামলার সাথে কি সম্পর্কিত। প্রথমত হলো স্বীকৃতি, আর যেহেতু কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করেছে, তখন সেই স্বীকৃতিটা হয়ে যাবে কি স্বীকারোক্তি বা দোষ স্বীকার, বা ইংরেজিতে বলে কি কনফেশন। তাহলে স্বীকৃতি যে মামলা সম্পর্কে যে কোনো কথারই বলে কি স্বীকৃতি। যখন ওই স্বীকৃতিটা কোনো আসামি দেয়, অভিযুক্ত ব্যক্তি দেয় তার নিজের দোষ সম্পর্কে, নিজের দোষ সম্পর্কে, সেটাই হয়ে যায় কি দোষ স্বীকার, অপরাধ স্বীকার বা স্বীকারোক্তি বা কনফেশন। তবে স্বীকারোক্তি হওয়ার আগে সেটা একটা কি স্বীকৃতি। বুঝেন কিনা? তাহলে যদি এইভাবে বলে, আরিফ সাহেব যদি বলে, এই মিলন সাহেব শুনেন, আরিফ সাহেব যদি বলে যে আমি দিনেশে বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিছি, এটা কি স্বীকৃতি না স্বীকারোক্তি? মিলন মিলন বলেন, স্বীকৃতি না স্বীকারোক্তি? স্বীকারোক্তি। কেন স্বীকারোক্তি? ব্যাখ্যা দেন। নিজে স্বীকার করছে নিজের কথা, তাই স্বীকারোক্তি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এটা কি স্বীকৃতি কিনা? তাহলে কোনটা হবে, স্বীকৃতি না স্বীকারোক্তি? এটা প্রথমত স্বীকৃতি, তারপরে হচ্ছে কি স্বীকারোক্তি। বুঝতে পারছেন? কারণ মামলা সম্পর্কে কোনো কথা বললেই সেটা কি স্বীকৃতি, আর যেহেতু সে নিজের কথা নিজে বলছে, সেটা হয়ে যাচ্ছে কি স্বীকারোক্তি। বুঝছেন? এখন বাঁধন সাহেব বলেন, বিথিকা যদি বলে যে আমি দেখছি আরিফ দাদা বাঁশ দিয়ে দিনেশের মাথায় বাড়ি দিছে, তাহলে বিথিকা এই যে যেটা বললো, এটা কি স্বীকৃতি না স্বীকারোক্তি? এই তো এক 100 দিবেন, কিন্তু কথা যে বলবেন সে 100 দিয়ে বলবেন। বলেন বাঁধন, বলেন স্বীকৃতি না স্বীকারোক্তি? বলেন কেন স্বীকৃতি, ব্যাখ্যা দেন। এটা স্বীকারোক্তি কেন হলো না? এ জায়গা তো বিথিকা নিজের দোষ স্বীকার করে নাই, সে তো আরেকজনের কথা বলছে, তো এই কারণে এটা হচ্ছে কি স্বীকৃতি। বিথিকা যদি বলতো যে আমি বাড়ি দিছি, তাহলে এটা হয়ে যেত কি দোষ স্বীকার বা স্বীকারোক্তি। কে বিশ্বাস? বুঝছেন কিনা? তাহলে যে ঘটনায় যারা দেখছে, ঘটনা সম্পর্কে যারা জানে, তাদের বিবৃতিরে কি বলে স্বীকৃতি। আর যে অপরাধটা করছে সে যদি নিজে স্বীকার করে, সেই স্বীকৃতিটা হয়ে যাবে কি স্বীকারোক্তি। বুঝতে পারছেন? এখন সাক্ষ্য আইনের 164 ধারায় বলছে দোষ স্বীকার, মানে আসামি স্বীকার করতেছে কিসের কথা? নিজের দোষের কথা। কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝতে পারছেন? তো এখানে বিরোধিতা যাওয়ার আগে একটা কথা আমি বলি, যে সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দিও রেকর্ড করতে পারে, আবার দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। পুলিশ যে জবানবন্দি গ্রহণ করে কার কত ধারায়? 161 ধারায়। কার জবানবন্দি? সাক্ষীর। ঠিক একই ভাবে ম্যাজিস্ট্রেটও সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারে কত ধারায়? 164 ধারায়। আবার ম্যাজিস্ট্রেট আসামির দোষ স্বীকারও রেকর্ড করতে পারে কত ধারায়? 164 ধারায়। তাহলে 164 ধারায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কয়টা? দুইটা। এক হলো সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা, আর একটা হচ্ছে কি আসামির দোষ স্বীকার রেকর্ড করা। তাহলে পরীক্ষা যদি আসে যে 164 ধারায় কি কি রেকর্ড করা যায়? স্টেটমেন্ট অর
কনফেশন। ঠিক আছে, বিবৃতিও রেকর্ড করতে পারে অথবা কি দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। ধন্যবাদ। নামাজের বিবৃতি, নামাজের বিবৃতি, নামাজের বিরতি। বিরতির পরে আমরা শুরু করি। দেখেন যে বিবৃতি বা দোষ স্বীকারোক্তি রেকর্ড করার ক্ষমতা ধারা 164 ফৌজদারি কার্যবিধির 164 ধারায় উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ যে কোনো বিবৃতি, স্টেটমেন্ট বা কনফেশন বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে। তো যদি যে ঘটনা সম্পর্কে জানে সে তার 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 বিবৃতি যদি রেকর্ড করে সেটাকে বলে স্টেটমেন্ট, আর আসামির দোষ আসামি যদি স্বীকার করে সেটা যদি রেকর্ড করে সেটাকে বলে কি কনফেশন। দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট স্বীকারকারীকে অবশ্যই বুঝিয়ে দিবে যে তিনি স্বীকার করতে বাধ্য নন। তিনি যে স্বীকার করতেছে আসামির বলে দিবে যে আপনি স্বীকার করতে বাধ্য নন, এবং তিনি যদি স্বীকারোক্তি করে তাহলে উহা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। বলে আপনি স্বীকার করতে বাধ্য নন, বাট আপনি যদি দোষ স্বীকার করেন তাহলে আপনার বিরুদ্ধে একটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে যে সকল ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তি রেকর্ড করতে পারে, আন্ডারলাইন করেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এটা গুরুত্বপূর্ণ। তাহলে কে কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। জি, আসসালামু আলাইকুম। ও এখন রেস্ট নিচ্ছে আর কি, যে সেলাইন দিছিল, বমি টমি করছে, সেলাইন দিছে, গ্যাস হয়েছিল হয়তো। আচ্ছা শুনে, জি আচ্ছা বা চাচা এটা পরে থাক, আগে আমরা যা পড়ি এই জায়গা থাকি, দেখেন এটা বলবানি। তা আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, আর বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কে পারে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো যদি আপনাকে বলা হয় যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যদি বিশেষ ক্ষমতা দেওয়া হয়, তিনি কি 164 দোষ স্বীকার রেকর্ড করতে পারবে? পারবে না, কারণ এখানে বলা তো এখন একটু দেখেন যে দোষ স্বীকার রেকর্ড করে 164 ধারায়, কিন্তু রেকর্ড করার ক্ষেত্রে কোন কোন বিধিবিধান অনুসরণ করবে এটা বলছে 364। কাহিনী বুঝেন, মানে উনি দোষ স্বীকার রেকর্ড করার যে ক্ষমতা এটা আছে 164-তে, কিন্তু ওই দোষ স্বীকার রেকর্ডের ক্ষেত্রে ভাষা কি হবে, এই বিস্তারিত যে কোন কোন পদ্ধতিতে করবে এই পদ্ধতির কথাগুলো বলছে কত ধারায়? 364। আপনাদের মনে আছে কিনা যে রাষ্ট্রপতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয় 115 অনুচ্ছেদে, আর কোন বিধান অনুসারে? 133। তো এরকম যে দোষ স্বীকার রেকর্ড করে কততে? 164, কিন্তু কোন ধারার বিধান অনুসারে? 364 ধারার বিধান অনুসারে। তো এখানে একটু ডান সাইডে একটু ভাষা লেখেন, ভাষা ভাষা দিয়ে লেখেন 364 ধারা, মানে এই দোষ স্বীকারের ভাষাটা কি হবে, কোন ভাষায় রেকর্ড করবে? লেখেন অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। তাহলে 164 এর যে দোষ স্বীকার এটা কোন ভাষায় রেকর্ড করা হবে এই বিধানটা বলেছে কত ধারায়? 364 ধারায়। কোন ভাষায়? অভিযুক্তের ভাষা, আদালতের ভাষা বা কি ইংরেজি ভাষা। এখানে কিন্তু সরাসরি বাংলা ভাষা বলে নাই, কিন্তু বাংলা ভাষা টেকনিক্যালি পড়ে যায়। আদালত যদি বাংলা ভাষায় রেকর্ড করে সেটা, এখন দোষ স্বীকার যে বাংলা ইংরেজি ছাড়াও হতে পারে। ধরেন নাইজেরিয়ান একজন বাংলাদেশে হত্যা করছে, তাহলে সে দোষ স্বীকার যদি করে সে ইংরেজিও জানে না বাংলাও জানে না, নাইজেরিয়ান ভাষায় যদি দোষ স্বীকার করে
অবশ্যই পরে সেটা অনুবাদ করে তারা বুঝাই দিবে, বাট রেকর্ড তো করবে আদালতে, মানে ওই ভাষায়, পরে আদালতের ভাষায় সেটারে কনভার্ট করবে। যাই হোক, তাহলে 164 এর ভাষা কি হবে এই জিনিসটা ব্যাখ্যা দেওয়া হয়েছে কত ধারায়? 364 ধারায়। ধন্যবাদ। এরপরে চলে আসি, দেখেন যখন বিবৃতি বা দোষ স্বীকার লিপিবদ্ধ করতে পারে, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় ম্যাজিস্ট্রেট কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, আন্ডারলাইন করবেন, তদন্তের যে কোনো পর্যায়ে, তদন্তের পরে কিন্তু অনুসন্ধান বা চার্জ শুরুর পূর্বে। এটা অর্থ হলো যে তদন্ত পর্যায়ে মূল কথা 164 মানে হলো চার্জ গঠনের আগে। কখন? মানে বিচার শুরুর আগে। বিচার শুরু হওয়ার পরে কখনো 164 হয় না। তাহলে তদন্ত পর্যায়ে করা যায়, বা তদন্তের পরে অনুসন্ধান কিন্তু অ্যাকচুয়ালি হতে হবে কখন? বিচার শুরুর পূর্বে। এখানে একটু স্টার্ট দিয়ে লেখেন যে 364 ধারার বিধান, 364 ধারার বিধান 164, 164 ও 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনশো চৌষট্টি ধারার বিধান 164 ও 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে 164 বিধিবিধান আছে কোথায়? 364-তে। আবার 342-এর বিধিবিধান আছে কোথায়? 364-তে। তাহলে 364 দুই জায়গায় লাগতেছে। এখন আপাতত আমরা এটা জেনেছি যে 164 ধারায় রেকর্ড করে কি? দোষ স্বীকার। কিন্তু 342 ধারায় কি আছে? 342 ধারায় কি আছে? এটা হলো যে আমরা সামনে পড়বো, বাট আপাতত আপনাদের বোঝার স্বার্থে একটু বলি যে ফৌজদারি মামলা যখন চার্জ গঠন হয়ে যায়, চার্জ গঠন হলে সাক্ষ্য গ্রহণ শুরু, বাদী পক্ষের সাক্ষীরা আসবে, আসামি পক্ষের আইনজীবী সাক্ষীদের কি করবে? জেরা করবে। সাক্ষী বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ একসময় শেষ হয়ে যাবে। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে ফৌজদারি মামলার নেক্সট স্টেপ হচ্ছে 342 পাওয়ার টু এক্সামাইন দা অ্যাকিউজড, মানে আদালত আসামিরে পরীক্ষা করতে পারে। এতদিন পর্যন্ত চার্জ গঠনের পর যে সাক্ষী হলো, এতদিন পর্যন্ত আসামি কিন্তু প্রতি ধার্য তারিখে শুধু দাঁড়াই থাকবে, তার কোনো কথা বলার অধিকার নাই। কথা শুনবে শুধু সাক্ষীদের। কার? সাক্ষীদের কথা শুনবে, সাক্ষীদের জেরা করবে, আর আসামি কিন্তু শুধু দাঁড়াই থাকতে হবে। তাহলে আসামির কথা বলার যে অধিকার, এটা প্রতিষ্ঠিত হলো কত ধারায়? 342 ধারায়, যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ কি শেষ। 342 ধারায় আদালত আসামিরে পরীক্ষা করে, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে। তো ওই আদালত ধরেন আসামির যে প্রশ্ন করলো এবং আসামি যে উত্তর দিল, ওই জিনিসটা আদালত কি লিখে নিবে, এবং সেখানে সেটার ভাষা হবে কি? আদালতের ভাষা, ইংরেজি ভাষা, অথবা কি আসামির ভাষা। ওই 364। 342 ধারার বিধান কোথায় প্রযোজ্য? 364। আবার 164 ধারার জবানবন্দিতে বা দোষ স্বীকারে কে কে স্বাক্ষর করবে, এটা বলছে 364-তে। ম্যাজিস্ট্রেটও করবে, আসামিও করবে। আবার 342-এ যদি আসামি যা যা বললো, এটাই ম্যাজিস্ট্রেটও করবে বা জজও করবে, আবার কে? আসামিও করবে। তার মানে এটা বোঝা গেল যে ফৌজদারি মামলার একটা স্টেপ হচ্ছে কত? 342। এটা ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেও, এটা কি দায়রা আদালতের ক্ষেত্রে, এবং 342-এর ক্ষেত্রে যেভাবে 364 প্রযোজ্য, একইভাবে 164-র ক্ষেত্রেও 364 প্রযোজ্য। জেনে রাখা ভালো। তো চলে আসি, দেখেন ফৌজদারি কার্যবিধির 364 ধারা উল্লেখিত পদ্ধতিতে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত হতে হবে। দোষ স্বীকারোক্তি কি? লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত হতে হবে। স্বাক্ষর যে করবে, এই কথাটা কোথায় বলা আছে? 364। তাহলে আমরা আরো একটা স্বাক্ষরের জিনিস পেয়ে গেলাম। দেখেন, আমরা এজাহার পাইছিলাম, কে স্বাক্ষর করে, এফআইআর পাইছিলাম, কে স্বাক্ষর করে, জিডি পাইছিলাম, কে স্বাক্ষর করে, কমপ্লেইন পাইছিলাম, কে স্বাক্ষর করে, কমপ্লেইন্টের সারাংশতে কে স্বাক্ষর করে,
তারপরে আজকে যে পড়া শুরু করলাম 161-এ কে স্বাক্ষর করে, আর একটা পেলাম 164-এ কে কে স্বাক্ষর করে। এটা আমার জানতে হবে। 342-তে সামনে জানবো কে স্বাক্ষর করে। তাহলে দেখেন, লিপিবদ্ধ বা রেকর্ডকৃত দোষ স্বীকারোক্তিটি অভিযুক্ত এবং আদালতের ম্যাজিস্ট্রেট তা গোল দিবেন জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এখন এ জায়গায় ম্যাজিস্ট্রেট বা জজ এই শব্দটা গোল দেন। একটু লক্ষ্য করেন, আমরা জানি 164-এ দোষ স্বীকার করতে পারে কে কে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। তাহলে 164-এ সিগনেচার করবে কে কে? ম্যাজিস্ট্রেট এবং কে যে দোষ স্বীকার করলো সে, নাকি ভাই? কিন্তু এই জায়গায় একটা কথা আছে, দেখেন, লিপিবদ্ধ বা রেকর্ডকৃত দোষ স্বীকারোক্তিটি অভিযুক্ত এবং আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। জজ তো দোষ স্বীকার রেকর্ড করতে পারে না, কেউ বলবেন না জজ তো দোষ স্বীকার রেকর্ড করতে পারে না। তানবীর, আমরা যে 164-এ কোনো জজের নাম পাইছি? 164 রেকর্ড করতে পারে কে কে? কোনো জজ নাই, ম্যাজিস্ট্রেট। তাহলে এই জায়গায় জজের স্বাক্ষর করার কথা বললো কেন বলেন? সেশন কোর্টে কি করে বলেন? সেশন কোর্টে মামলা করলে 164 তো মামলার তদন্ত পর্যায়ে হয় না। যারা জিজ্ঞেস করছি সেগুলো বলেন, তানবীর বলেন। হ্যাঁ, আচ্ছা, স্বপন সাহেব বলেন। স্বপন সাহেব, এতদিন পর কি বললেন? বললাম যে যে দোষ স্বীকারে কে কে স্বাক্ষর করবে। আমরা জানি দোষ স্বীকার রেকর্ড করে ম্যাজিস্ট্রেট, আর দোষ স্বীকার করে আসামি। তাহলে এই দুইজনই তো হওয়ার কথা। তাহলে এই জায়গায় জজের কথা আসলো কেন? হ্যাঁ, দায়রা আদালতে দোষ স্বীকার কখন করে? বলতে দেন। আপনি, আমার উত্তরটা এভাবে হওয়া উচিত যে 364 ধারায় বলছে স্বাক্ষরের কথা। এত 364 তো শুধু 164-র ক্ষেত্রেই প্রযোজ্য না, 364 তো 342-এর ক্ষেত্রেও প্রযোজ্য। আর 342 দায়রা আদালতেও প্রযোজ্য, ম্যাজিস্ট্রেট আদালতেও প্রযোজ্য। তাহলে এই কারণে জজ বা ম্যাজিস্ট্রেট দুইটাই বলছে। জি, তাহলে দেখেন, যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে আবার বলি যে দায়রা আদালতে মামলার বিচার হয়, ম্যাজিস্ট্রেট আদালতেও মামলার বিচার হয়। 342টা দায়রা আদালতেও থাকে, ম্যাজিস্ট্রেট আদালতেও থাকে। তাহলে 342 মানে দায়রা আদালতে হলে দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালতে হলে ম্যাজিস্ট্রেট। তাহলে দায়রা আদালতে 342-তে দায়রা জজও স্বাক্ষর করবে, আসামিও করবে। আর ম্যাজিস্ট্রেট আদালতে 342-তে ম্যাজিস্ট্রেটও করবে, আসামিও করবে। জি ভাই, আচ্ছা না, আচ্ছা তাহলে দেখেন, না এগুলা তো আপনাদের, আমি যদি এইটুক স্কিপ করে যেতাম কোনো সমস্যা নাই, আপনারা তো আমার প্রশ্ন করেন নাই। তো এটা জানতে হবে, যেহেতু এই জায়গা থেকে যাচ্ছি জানাই যায়। তো লিপিবদ্ধকৃত এমন বিবৃতি এবং দোষ স্বীকারোক্তি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলাটি অনুসন্ধান বা বিচার করা হবে তার নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ যখন এই 164-এর রেকর্ড করা হয়ে যাবে, এটা সংশ্লিষ্ট যে আদালতে মামলাটা বিচারাধীন আছে বা যে ম্যাজিস্ট্রেটের কাছে, তার কাছে কি পাঠাতে হবে। তারপরে আন্ডারলাইন করেন, মামলা বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, উপরে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ দোষ স্বীকার রেকর্ড করতে পারে। বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, রিমান্ড মঞ্জুর করতে পারে। বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, মামলা আমলে নিতে পারে। বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, 164 রেকর্ড করতে পারে। বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, রিমান্ডের আদেশ দিতে পারে।
বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক 190 ধারায় অপরাধ আমলে নিতে পারে। বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক 164 ধারায় দোষ স্বীকার রেকর্ড করতে পারে। মাথা ঘুরাই? শুনেন, মাথা ঘুরানোর কোনো অবকাশ নাই। আপনি রেগুলার আমরা যা পড়ি এটা অল্প, একদিন বিরতি থাকে, একদিনের পরে একদিন ঠিকঠাক ভাবে শেষ করে ফেলবেন। হ্যাঁ, খুবই অল্প। জি, অর্থাৎ মামলার বিচার করার এখতিয়ার থাকাটা প্রয়োজনীয় না। আচ্ছা, কি যে মাসুদ? আচ্ছা আচ্ছা, আপনারা, আমি একটা কথা বলি, সেটা হলো আপনি কখনোই মানে হাল ছাড়বেন না। আমার কথা হলো যে আমি যতটুকু পারি কখনো কি করব না, হাল ছাড়বো না। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে একজন আসামির দোষ স্বীকারমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। আচ্ছা, সংক্ষেপে বলে দিই, অনেক কথা ব্যাখ্যা করলাম, বাট 164 থেকে কি প্রশ্ন আসতে পারে? 164 দ্বারা স্টেটমেন্টও রেকর্ড করতে পারে, দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কখন পারে? বিচার শুরুর আগে। বিচার শুরুর আগে। দোষ স্বীকার করতে হবে কোন ধারার বিধান অনুসারে? 364। দোষ স্বীকার কোন ভাষায় হবে? আদালতের ভাষা, আসামির ভাষা, ইংরেজি ভাষা। দোষ স্বীকারে কে কে স্বাক্ষর করবে? আসামি এবং আদালত। এই হচ্ছে কথা। ঠিক আছে, এতক্ষণের আলোচনার সারাংশ এতটুকুই। তো এখন আমরা একটু 6 নং প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 6। ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কখন দোষাকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারে? অপরাধ তদন্তের সময়, অনুসন্ধান বা বিচার শুরুর কি বলেন পূর্বে। এবং এখানকার 9 নাম্বার প্রশ্নটা একটু ঠিক করে নেন, সেটা হলো যে আসামির জবানবন্দি কোন ভাষায় লিপিবদ্ধ করতে হবে। এটা উত্তর আছে ক এবং খ। কতে আছে যে ভাষায় জবানবন্দি গৃহীত হয়েছে আদালতের ভাষায়। আদালতের ভাষার পাশে একটু অবলিক দিয়ে লেখেন ইংরেজি ভাষায়। আদালতের ভাষায় অবলিক দিয়ে কি লিখবেন? ইংরেজি ভাষায়। লিখেছেন? আচ্ছা, ধারা 165 প্লাস 166 দিয়ে লেখেন। ধারা 165 যোগ 166 দিয়ে লেখেন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তল্লাশি। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তল্লাশি, কোন স্থান তল্লাশি আর তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তল্লাশি 165 আর 166। কে বলছে? নিম্ন আদালতের ভাষা যে বাংলা, আপনারা বলছে কোথাও? আমরা পড়ছি কোথাও? আদালত প্র্যাকটিসে বাংলায় চলুক, এটা বাংলা তো চলতে হবে এমন কোনো কথা আছে নাই। আদালতের ভাষা বিচারক যেটা কমফোর্টেবল ফিল করবে সেটা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওইটা অপ্রাসঙ্গিক। তানবীর, দড়ির কালার কি? এটা অপ্রাসঙ্গিক, আমরা আগাই। আপাতত মানে ওই গলায় দড়ি নিতে, গলায় দড়ি নিবেন, দোকানের কাছে গেছেন, দোকানদারের কাছে বলতেছেন যে গলায় দড়ি নিব, ভালো দড়ি আছে কিনা। এখন দোকানদার আবার জিজ্ঞেস করে কোন কালারের দিব, এটা অপ্রাসঙ্গিক। ধারা 165 প্লাস 166 লিখবেন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কি বলেন? তল্লাশি। এখন যাদের আবার জানা দরকার যে স্যার 165-তে কি আছে আর 166-তে কি আছে। 165 হলো নিজ এখতিয়ারের মধ্যে তল্লাশি, আর 166 হলো বাইরে তল্লাশি। গোপালগঞ্জের পুলিশ অফিসার গোপালগঞ্জের মধ্যে তল্লাশি করবে 165। যদি যায় নড়াইল, তল্লাশি করার বিধিবিধান বলছে কত? 166। এতটুকু জানলেই হবে।
তো তাহলে আমরা একটু মিলাই আজকে দেখেন, 160-এ পড়লাম সাক্ষীরে তলব, 161-তে জবানবন্দি, 162-তে 161 দ্বারা বিবৃতি কে রেকর্ড করবে, কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না, 163-তে ভয় ভীতি দেখানো যাবে না, 164-তে দোষ স্বীকার রেকর্ড, 165-তে কি তল্লাশি, 166 তো তল্লাশি। আচ্ছা, কথা বললেন না, আমি একটু প্রশ্ন জিজ্ঞাসা করি একজন নেই যে ওই আর এই মাহবুব সাহেব বলেন 167 ধারায় কি আছে? এই জায়গায় খুঁজে পাবেন মানে বলেন। এই সরি কেন, আমি ভালোভাবে পড়াইছি। 167 ধারায় কি আছে? মাসুদ আসতে বলে দিছে, বলেন। বলেন বলেন, এই রিদিতা বলেন 167-তে কি আছে? কি নাই কিছু? আচ্ছা, তানভীরে দেন, তানভীরে মাইক্রোফোনটা দেন। সুন্দর করে বোঝা যাও। 167 দ্বারা হচ্ছে রিমান্ড আবেদন করবে, রিমান্ড শুনানি। রিমান্ড কখন যায় বলেন? রিমান্ড হচ্ছে কোনো তথ্য উদ্ঘাটনের জন্য পুলিশ কর্তৃক ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে যে হচ্ছে মানে মামলা অধিকতর তদন্তের স্বার্থে এবং কোনো তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ড আবেদন করে। শুনেন, 167 আমরা এখন পড়বো না, এটা আগেই পড়ছি। 167 ধারায় বলছে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করার পরে যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারে তাহলে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে তারে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করে 167-2 ধারায় রিমান্ডের জন্য, এবং আদালত রিমান্ড মঞ্জুর করতে পারে সর্বোচ্চ 15 দিন। এই জায়গায় ওই আদালতের বিচার করার এখতিয়ার থাক বা না থাক। এবং 167-5 বলছে তদন্তের সীমা, পুলিশ তদন্ত শেষ করবে 120 দিনের মধ্যে। 120 দিনের মধ্যে তদন্ত শেষ না করলে ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের অধিক জামিন দিতে পারবে না, এর নিচে পারবে। আর দায়রা আদালত যে কেউ জামিন দিতে পারবে। তবে চোরের দলের সদস্য, ডাকাত দলের সদস্য, দণ্ডবিধি 401 আর 400 এই দুইটা ধারার সুবিধা 167-5 পাওয়া যাবে না। এটা এর আগের লেকচারেই আমরা বিস্তারিত আলোচনা করছি। তো এই জন্য 167টা এখন আর পড়লাম না। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। আমরা এখন আমাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। তো এখন পর্যন্ত বলে রাখি, এখন পর্যন্ত আমাদের বাস আস্তে আস্তেই চলতেছে, সামনে আরো বাড়বে। এবং এখন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি অনলাইনে কারো পরীক্ষার প্রশ্ন থাকে, মানে এই পড়া রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেঞ্জার গ্রুপে করেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।